শাওনের সাথে আমার বিয়ে। বলা নেই কওয়া নেই, আচমকা বাবা মা বলে বসলো কাল তোর বিয়ে। বিয়ে সেটা শুনে যতটা না চমকিত হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছি। বিয়ে আর কারোর সাথে না, শাওনের সাথে। হতভম্ব হয়ে বসে আছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মা বাবা কি পাগল হলো? মা বাবা দুজনেই কথাটা বলে আবার দ্রুত পায়ে চলে গেল। আমার সিদ্ধান্ত শোনার প্রয়োজন বোধ করলো না। তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে আমার মতামতের কোনো প্রয়োজন নেই। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত মা বাবার মাথায় আসলো কিভাবে? একটু আগেই বাসায় এসেছি। শাওন আর আমি একসাথে বাসায় এসেছি। ওদের বাসা আমাদের বাসার পাশের বিল্ডিং। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমি, আর শাওন অনার্স ফাইনাল ইয়ার। ও আমার থেকে বয়সে 4 বছরের বড়, কিন্তু আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব ভালো। বেশিরভাগ সময় আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। আবুর বেস্ট ফ্রেন্ডের ছেলে শাওন। শাওনের কথায় আমি ওদের ভার্সিটিতে ভর্তি হয়েছি। হোস্টেলে থাকা হয় ভার্সিটি আমাদের। কাল রাতে আমাকে মা ফোন দিয়ে হঠাৎই বলে ওঠে কালকে বাসায় আসার জন্য। হোস্টেল থেকে শাওনের নাম্বারে ফোন দেই। রাত 11টা বাজে। ফোন দিয়ে যাচ্ছি, ফোন দিয়েই যাচ্ছি, কিন্তু নাম্বার ওয়েটিং। রাগে মাথা ফেটে যাচ্ছে। শয়তানটা গার্লফ্রেন্ডের সাথে প্রেম আলাপ করছে, আর আমি এদিকে টেনশনে মরছি। কত কথা বলবি রে ভাই? 3বার ফোন দিলাম। অবশেষে কলটা রিসিভ হলো। সাথে সাথে আমি রাগী কণ্ঠে বলে উঠলাম, কতবার ফোন দিচ্ছি খচ্চর, ফোন ধরুস না কে? এত প্রেম আলাপ করতে পারো তুমি? কি জন্য এত রাতে ফোন দিয়েছিস? নিশ্চয়ই প্রেম করতে দেয়নি। বিশ্বাস নাই? আমি যা দেখতে তুই আমার সাথে প্রেম করতে দিতেও পারিস। মেঘও মতিগতি তো ভালো না, দেখিস না কেমন আমাকে জ্বালিয়ে মারে। অসভ্য বান্দর কোথাকার! তোমাকে আমি প্রেমের জন্য ফোন দেব? লাইক সিরিয়াসলি? কত স্মার্ট হ্যান্ডসাম ছেলে আমার পেছনে পড়ে আছে, তাদেরকে রেখে তোমার মতো আহাম্মুকের পেছনে ঘুরতে যাব কোন দুঃখে? মাথা খারাপ হয়েছে নাকি আমার? কি বললি তুই? আমি আহাম্মক? দাঁতে দাঁত চেপে কথাটা বলল শাওন। দেখো, তোমার সাথে আমার ঝগড়া করার মুড নাই। ঝামেলায় পড়ে তোমাকে ফোন দিচ্ছি। ঝামেলায় পড়লে তখন এই ধরনের কথা মনে পড়ে, তাই না? তোর কোনো হেল্প আমি করতে পারবো না। ফট এখান থেকে, ফোন রাখ। প্লিজ প্লিজ হেল্প করো না। অসম্ভব। তোকে হেল্প দূরে থাক, তোর সাথে আমি কথাই বলবো না। ঠাস করে মুখের ওপর ফোনটা কেটে দিল। আমি ফোনের দিকে হাঁ করে তাকিয়ে আছি। এইভাবে অপমান হেল্প আমার লাগতো না। আবার এসো আমার কাছে হেল্প চাইতে, তখন বুঝামু আমি কি জিনিস। নিজে নিজেই ভাবতে লাগলাম, আম্মু যেহেতু বলেছে বাসায় কাল যেতেই হবে, ভেবেছিলাম শাওনকে দিয়ে বাসায় যাওয়া ম্যানেজ করব, যাতে যেতে না হয়। কিন্তু ও তো হেল্প করলোই না, উল্টো অপমান করে মুখের ওপর ফোনটা কেটে দিল। কালকে একটা প্ল্যানও ছিল, ফ্রেন্ডরা সবাই মিলে বেড়াতে যাব। বাসায় গেলে আর সেই বেড়াতে যাওয়া হবে না। হাত পা ছড়িয়ে এখন কাঁদতে ইচ্ছে হচ্ছে। শাওনের বাচ্চা, তুই আসিস আবার আমার কাছে কোনো হেল্প চাইতে? রাগে কটমট করতে করতে বিছানায় গিয়ে ধপ করে বসে পড়লাম। পাশে ঘুমিয়ে থাকা তানহা জেগে গেল। ও আমার বেস্ট ফ্রেন্ড। আমার দিকে তাকিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন শব্দ করে শুইলি কেন? আমি কিছু না বলে চোখ বন্ধ করে আছি। রাগে আমার শরীর কাঁপছে। কিভাবে শাওনকে শাস্তি দেওয়া যায় সেই সব ভাবছি। কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোন কানে নিয়ে হ্যালো বললাম। অপর পাশে শাওনের কণ্ঠে আমার চোখের ঘুম ছুটে গেল। রেগে ফোনের দিকে তাকালাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো শাওনের নাম্বার। কাল আমাকে অপমান করে আবার এই সাত সকালে ফোন দেওয়া হয়েছে আমাকে। গালিগালাজ অনেকগুলো ভেবে যেই বকা দিতে শুরু করব, অপর পাশে কথাটি শুনে আমার সব গালি অফ হয়ে গেল। তোমাকেও বাড়ি যেতে বলেছে মামুনি? কিন্তু কেন? তা তো জানি না রে। একটু হেল্প কর না প্লিজ। আমি আজকে বাড়ি যাইতে পারবো না। আমি তো কথাগুলো শুনেই হা। শাওনকেও বাড়ি যেতে বলেছে। আমার খুশি ধরছে না। কাল আমাকে হেল্প করে নাই, আজকে আমার কাছে আসছে। তোমাকে ভালো করে হেল্প করছি, দাঁড়াও। তাই তো, তোমাকে কেন যেতে বলেছে? কিছু বলেছে কারণটা? না রে প্লিজ, হেল্প কর না। আজকে আমি এক জায়গায় যাব, খুবই দরকার। আমি কেমনে হেল্প করব বলো? আমাকেও তো যাইতে বলছে। নিজের যাওয়ায় আটকাতে পারতাছি না, তোমার যাওয়া কেমনে আটকাবো? হোয়াট? তোরেও যাইতে কইছে? হ্যাঁ, এই জন্যই কাল রাতে তোমারে ফোন দিছিলাম। বাট তুমি তো আমারে হেল্প করলা না। এখন কি উপায় হবে? আমার তো খুব জরুরি দরকার, আজকে কিছুতেই বাড়ি যেতে পারেন না। কিন্তু মা বাবা বলেছে বাড়ি যেতেই হবে। কি মুশকিলে পড়লাম। আমারও তো ফ্রেন্ডদের সাথে বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু আম্মু আমাকে বলেছে বাসায় না গেলে নাকি খবর আছে। কিন্তু দুজনে একদিন কেন যেতে বলেছে? আমি কিছু জানি না। আমি দাঁড়া, চাচিকে ফোন দিচ্ছি, দেখি কি জন্য যেতে বলছে। আটকাতে পারি কিনা। আমি নিশ্চিন্তে বসে আছি। শাওন যেহেতু দায়িত্ব নিয়েছে, ঠিক যাওয়াটা আটকাতে পারবে। আধা ঘন্টা পর শাওনের নাম্বার থেকে কল এলো। রিল্যাক্স মুডে ফোনটা রিসিভ করলাম। আমি জানি আটকাতে পেয়েছে, এখন বলবে বাসায় যাওয়া লাগবে না। হ্যালো, আটকাতে পেয়েছো তাই না? জানতাম তুমি আটকাতে পারবে।
থ্যাংক ইউ সো মাচ বলে ফোনটা কাটতে যাব। আটকাতে পারি নাই, আমাদের যেতেই হবে। উল্টা চাচি বলল তোকে নিয়ে যেন তাড়াতাড়ি বাসায় যাই। আমি ট্রেন বুকিং করে ফেলেছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে শাওন ফোনটা কেটে দিল। হতভম্ব হয়ে ফোনের দিকে তাকিয়ে আছি। এমন সময় তানহা এসে আমাকে জিজ্ঞেস করে, হাই মিষ্টি, কি হয়েছে তোর? এমন মুখ গোমরা করে বসে আছিস? আমাকে বাড়ি যেতে হবে এখন। বাড়ি যেতে হবে মানে কি সব বলছিস? যেতে হবে মানে যেতে হবে। বেড়ানোর কি হবে? বাদ বলেই আমি রেডি হতে লাগলাম। তাড়াতাড়ি কর, ট্রেন মিস করে ফেলবো, এত লেট কেন হয়? মিষ্টি প্রত্যুত্তরে কিছু না বলে রাগী দৃষ্টিতে শাওনের দিকে তাকালো। এমন করে তাকিয়ে লাভ নাই, তাড়াতাড়ি পা চালা। হেঁটে যাব নাকি? আগেই বলে দিচ্ছি আমি কিন্তু হেঁটে যেতে পারবো না। স্টেশন এখান থেকে অনেক দূর। তুমি কি আমায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করেছো নাকি? বেশি পকপক করিস না, এমনি মাথাটা গরম আছে। কি বললে? তুই যা শুনলি তাই বললাম। মিষ্টি রেগে আগুন হয়ে শাওনের সামনে দাঁড়িয়ে পড়ল, কোমরে হাত দিয়ে। আমি তোমার সাথে যাব না। আচ্ছা না গেলি তুই থাক তাহলে। বলেই আমাকে পেছনে ফেলে সামনে হেঁটে গেল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম সামনে একটা অটো দাঁড়িয়ে আছে, সেটাই উঠে বসলো। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। এটা কি হলো? ইচ্ছে করে বলে নাই যে সামনে গাড়ি আছে, যাতে একা যেতে পারে আমাকে রেখে। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। শাওনের বাচ্চা, তুই ইচ্ছে করে করলি এটা, তাই না? একবার বাড়িতে যাই, মামুনিকে বাবাইকে যদি তোর নামে বিচার না দিছি, তাহলে আমার নাম মিষ্টি না। কিন্তু আমি যাব কিভাবে? ফোন টিপছি আর ভাবছি কি করে যাব। আমার কাছে তো টাকা নাই, শয়তান। তার জন্য তো আমি নিশ্চিন্তে বসেছিলাম। যেতে মন চাইলে তাড়াতাড়ি গাড়িতে উঠে বস, আর না হলে আমি গেলাম। শাওনের কণ্ঠ শুনে তাকিয়ে দেখি ও আমার পাশে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। তাকিয়ে থাকবি নাকি উঠবি নাকি চলে যাব? তুমি না চলে গেলে? গেলে কি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম? যাবে কিনা শেষবারের মতো জিজ্ঞেস করছি। যাব। রেগে কটমট করতে করতে মিষ্টি অটোতে উঠে বসলো। এখন আর কিছুই বলবো না ওকে, আগে বাসায় যাই, তারপর তোমাকে বুঝামু। সারা রাস্তায় দুজন কোনো কথা বলল না। ট্রেনে দু একটা কথা হয়েছে, তারপর তো আপনাদের জানাই। বর্তমানে মিষ্টি খাবার টেবিলে বসে আছে। আব্বু আম্মু, তুমি কি পাগল হয়ে গেছো? শাওনের সাথে আমার বিয়ে মানে কি? এটাতে মজা করছো তাই না? ওকে তো একদম ভালো লাগে না। কতটা টেনশন করেছি জানো? পরে ভাবলাম নিশ্চয়ই আমার সাথে মজা করছো, না হলে ওই শাওনের সাথে তোমরা কেন আমার বিয়ে দিতে যাবে? এই কথাটা তোমরা ভাবতেও পারবে না। আমরা মজা করিনি তোমার সাথে। আব্বু বলল। কথাটা শুনে আমি আব্বুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বললাম, মানে? মানে কাল তোমার আর শাওনের বিয়ে। হোয়াট? বিয়েটা অনুষ্ঠান করে বড় করে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দুজনেই লেখাপড়া করছো, এজন্য ঘরোয়াভাবেই কাল বিয়ে হবে। শাওনের লেখাপড়া শেষ হলে অনুষ্ঠান হবে, বড় করব তখন। এই জন্য এভাবে জরুরি তরফ বলে বাড়িতে ডেকে এনেছো তাই না? হ্যাঁ। শাওন জানে বিয়ের ব্যাপারে? জানি না, হাসান বলছে নাকি। ওকে না বললেও আসার পর বলছে হয়তো। আমি এই বিয়ে করতে পারবো না আব্বু। আমাকে জোর করার চেষ্টা করো না। তোমাকে বিয়ে করতেই হবে। আমাকে জোর করবা না তোমরা। জোর করার কোনো ইচ্ছে আমাদের নেই। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আর জোর করতে হবে না, কিন্তু যদি রাজি না হও তাহলে জোর করে হলেও বিয়েটা দেওয়া হবে, কারণ এমনটাই হওয়ার ছিল। এটা করতে পারো না। আমার একটি স্বাধীনতা আছে। আমার বিয়ে আমি নিজের পছন্দ মতো করব। তুমি আমাকে এইভাবে জোর করে বিয়ে দিতে পারো না। তোমাকে সব সময় সব স্বাধীনতা দেওয়া হয়েছে মিষ্টি, এখন আমাদের কথা তোমার শুনতেই হবে। আম্মু, তুমি আব্বুকে কিছু বলো। শাওনের সাথে কি আমার যায়? ও আমার বর হবে, ভাবো এটা কি হয়? বিয়েটা তোর করতেই হবে মিষ্টি। আমার কোনো কথা শুনলো না আব্বু আম্মু। দুজনেই নিজেদের মত আমাকে বিয়েতে রাজি করানোর আপ্রাণ চেষ্টা করে গেল। খাওয়া শেষ করে ওপরে চলে গেলাম। বাবা মাকে বলে লাভ নাই, যেভাবেই হোক এই বিয়ে দিয়ে ছাড়বে আব্বু। কখনো আমার সাথে এত কড়া গলায় কথা বলে না। আজকে আমার সাথে কথা বললো রাগীভাবে। ইয়েস, শাওনকে ফোন দিয়ে বলি, কিছু একটা নিশ্চয়ই করবে। ভাবতেই শাওনকে ফোন দিল। হ্যালো শাওন। হ্যাঁ, বল কি হয়েছে? কি হয়েছে তুমি এখনো জানো না? কি জানবো? তুমি এখন বাসায় না? না তো, তোকে বাসায় রেখে আমি আর বাসায় ঢুকি নাই, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে এসেছি। তাড়াতাড়ি বাসায় যাও, গেলে বুঝতে পারবে কি হয়েছে। কি হয়েছে বল? সবাই ঠিক আছে তো? কারো কোনো ক্ষতি হয়নি তো? কেউ কি অসুস্থ হয়েছে? আমি কিছু বলতে পারবো না। তুমি তাড়াতাড়ি বাসায় যাও, গেলে বুঝতে পারবে কি হয়েছে। তারপর কথা হবে। আমার মনে হয় আমাদের আজকে রাতে আবার ব্যাক করা উচিত। তুই বললে সমস্যা কি? মিষ্টির ফোন কেটে বসে আছে শাওন। ঠিক একটা ব্যবস্থা করবে সে।
এই বিয়ে করবে না কখনোই। যেভাবেই হোক বিয়েটা ভাঙবেই। রাত 12টা। ছাদের এক কোণে আমি আর শাওন দাঁড়িয়ে আছি। দুজনের মুখে চিন্তার ছাপ। কিভাবে বিয়েটা ভাঙা যায় সেটা নিয়ে চিন্তা। শাওনকে যখন ফোন দেবার প্রয়োজন, ম্যাজিক মামুনি বাবা মায়ের কাছে জানতে পারে বিয়ের খবরটা। তারপর আমাদের বাসায় আসতে পারবে না, ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। তাই প্রাচীল টপকে ছাদে উঠেছি। আমাকে ফোন দিয়ে আসতে বলেছে। আমিও আশা নিয়ে চলে আসি। আর তারপর থেকেই ভাবনা চিন্তা, কিভাবে আটকানো যায় বিয়েটা। শাওনের দিকে তাকিয়ে দেখি ও কপালে হাত দিয়ে গভীরভাবে চিন্তা করছে। আমি কি চিন্তা করব তাও বুঝতে পারছি না। আমার ভাবনা চিন্তা সব অফ, মাথা কাজ করছে না। আরেকবার গিয়েছিলাম মা বাবার রুমে, কিন্তু তারা আমাকে বলে দিয়েছে যদি আমি বিয়ে না করি আমার যাবতীয় খরচ দেবে না, সব অফ। নিজের রোজগার করে নাকি নিজের খরচ চালাতে হবে। এখন মহা মুশকিলে পড়লাম রে বাবা। এই উদ্ভব চিন্তাধারা যে তাদের মাথায় কিভাবে এলো। ছোটবেলায় নাকি বিয়ে ঠিক করা, এখন বিয়ে দেবে যদি আবার আমরা পরে বেঁকে বসি। বিয়ে করব না তাই আগে জোর করে বিয়ে দিয়ে দেবে। আমরা তো এখনই বিয়ে করতে চাই না, আবার পরে যদি নিজেদের জীবনে অন্য কাউকে নিয়ে ফেলি। কেন রিলেশন করলাম না? করলেও আমি তাকে পেতাম না। রাজি না দেখে বাবা বলে যদি বয়ফ্রেন্ড থেকেও থাকে তবুও আমি তাকে কখনো মেনে নেব না। আমি যে বিয়ে ভাঙতে পারবো না সেটা আমার বোঝা হয়ে গেছে। এজন্য শাওনের উপর ভরসা করে নিয়ে আলোচনা সবাই আসা। কারণ কালকে বিয়ে, যা করার আজকেই করতে হবে। আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবিস? এভাবে তাকিয়ে থাকলে কিছু ভাবা যায়, অন্যদিকে তাকা। শাওনের কথায় আমার ঘোর কাটলো। ওর দিকে তাকিয়ে আমি ভাবনায় চলে গেছিলাম, আর উঠে বললো আমি ওর দিকে তাকিয়ে আছি। তোমার দিকে তাকাতে আমার বয়েই গেছে। তুমি অতটাও হ্যান্ডসাম না যে তোমার দিকে আমি তাকিয়ে থাকবো। আমি তো ভাবছিলাম কিভাবে বিয়েটা ভাঙা যায়। কি বললি? আমি হ্যান্ডসাম না? এমনি ভার্সিটির সব মেয়েরা আমার পেছনে পেছনে ছুটে যায় না। আসলে তুই কি জানিস, আমি তোকে পাত্তা দিই না, এই জন্যই তুই এমন করিস। কি বললে তুমি? আমাকে পাত্তা দেবে না? আমি তোমাকে পাত্তা দিলে তো তোমার আমাকে পাত্তা দেওয়ার প্রশ্ন আসবে। এই জন্যই তোর সাথে আমার কথা বলতে মন চায় না। সব সময় ঝগড়া, একটা সিরিয়াস জিনিস নিয়ে ভাবছি আর তুই আবার ঝগড়া করতে শুরু করলি। আমার ঝগড়া করার বিন্দু মাত্র ইচ্ছা নাই, ঝগড়া তুমি শুরু করেছো। চুপ করবি তুই? ধুর ছাই। মিষ্টি ছাদের অন্যদিকে চলে গেল। একটু পরে শাওনের চিৎকার করে ডাক শুনে আমি দৌড়ে ওর কাছে আসলাম। এসে ওর মুখ চেপে ধরলাম। কি করছো? কি পাগল হয়েছো? এই মাঝরাতে তুমি ছাদে দাঁড়িয়ে আমাকে চিৎকার করে ডাকছো? বাবা মার কানে গেলে কি হবে জানো? ওই পাশে গেছিস কেন? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। মুখের থেকে হাত সরিয়ে, কি? তুই আঙ্কেল আন্টিকে বলবি তোর বয়ফ্রেন্ড আছে, তাই তাকে বিয়ে করতে চাস। আর আমিও বলবো আমার গার্লফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। বাবা আমাকে আগেই বলেছে আমার বয়ফ্রেন্ড থাকলেও তার সাথে আমার বিয়ে দেবে না। তাহলে আমি আর উপায় খুঁজে পাই না। তোমার মোটা মাথায় কোনো দিন কোনো ভালো প্ল্যান আসে না, সব সময় আজগুবি প্ল্যান আসে। আমার মাথায় যেহেতু ভালো প্ল্যান আসে না, ফেল মার্কা করি, তাহলে তুই আমাকে ডাকছিস কেন? নিজে একটা ভালো প্ল্যান করে বিয়েটা ভেঙে ফেল। আমি তোমাকে ডাকিনি, তুমিই নিয়ে আসছো। তার মানে তুই অপমান করছিস? আচ্ছা, আমি আর এই বিয়ে ভাঙার নিয়ে কিছু করব না, তুই নিজে যা করার কর। বলেই শাওন ছাদ থেকে নেমে যেতে লাগে। দৌড়ে মিষ্টি সে ছাদের কিনারে এসে দাঁড়ায় যেখান দিয়ে শাওন নামছে। যাওয়ার আগে আমার প্ল্যানটা শুনে যাও। দরকার নেই। আরে শোনো না, এত রাগারাগি করো না। দুজন মিলে বিয়ে করলে দুজনের জীবনটাই বরবাদ হয়ে যাবে। শাওন কিছু যেন ভেবে আবার উঠে দাঁড়ালো। বল। বলি আমরা এই বিয়েটা ভাঙতে পারবো না। যাই বলি না কেন, বিয়ে ভাঙবে না। আমার বোঝা হয়ে গেছে, তাই ভাবছি আমরা পালিয়ে যাব। হোয়াট? শাওন অবাক হয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে। আজকেই এখন আমরা দুজন পালিয়ে যাব। বাসায় না থাকলে আমাদের বিয়ে হবে না, তাই না? হ্যাঁ, কিন্তু আসলে তখন কি বলবি? জানি না। পালিয়ে যাব বলেই তো পালিয়ে যাওয়া হয় না। আর গেলে টাকা পাবো কই? তাহলে উপায়? তোমায় কিন্তু আমি কিছুতেই বিয়ে করব না। আমিও আমার এতগুলো গার্লফ্রেন্ড রেখে তোকে বিয়ে করতে যাব কোন দুঃখে? কিন্তু একটা ব্যবস্থা করতে পারি। কি? বিয়েটা করে নিই। মিষ্টির কানে কথাগুলো যেতেই চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। এমন করে তাকাস কেন? আমি তোকে বিয়ে করে আমাকে স্বামী মনে করে থাকতে বলি নাই, জাস্ট বিয়েটা করে নে। এই বিয়েটা তেমন কাউকে জানানো হবে না, এক প্রকার গোপনে হবে। তাই বিয়ের খবরটা কেউ জানতে পারবে না। বিয়েটা করে নি এখন আপাতত, না হলে ফ্যামিলি আমাদের বিরুদ্ধে চলে যাবে। আমি তুই নিজেদের পায়ে দাঁড়াতে পারলে এরপর ডিভোর্স দিয়ে নিজেদের মতো সংসার করব। যাকে ভালো লাগে তাকে নিয়ে। কি হলো, আমার কথা কি তোর বিশ্বাস হচ্ছে না যে তোকে নিয়ে আমি সংসার করতেছি না? আমার গার্লফ্রেন্ড আছে, সেটা তুই খুব ভালো করে জানিস। মিষ্টি নীরবে কি যেন ভাবছে। শাওন ওর দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। আমার থেকে বেটার কোনো প্ল্যান তোর মাথায় আসলে বল, আর না হলে এটাই মেনে নে।
কোনো ঝামেলা হবে না তো আবার? তুমি আমার কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে না তো? পাগল নাকি? আমার দিক থেকে আমি ঠিক থাকবো, আমার চিন্তা হয় তোকে নিয়ে। আমি যা দেখতে তুই নিজেকে কন্ট্রোল করতে না পারিস। বলেই চোখ টিপল শাওন। মিষ্টি কথাটা শুনে মারতে লাগলো শাওনকে। পরের দিন যথারীতি ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো। আব্বু আম্মু বলেছিল কাউকে ইনভাইট করবে না, কিন্তু তখনই আমাদের আত্মীয় স্বজন সবাই এসেছে। আমার ফুফু, খালা, নানি সবাই এসে হাজির। সবাই এসেছে, এদের আসার কি দরকার? অসহ্য। ভেবেছিলাম যে এটা কেউ জানবে না, এখন সবাই জেনে গেল, শুধু দূরের আত্মীয়রা বাদে। সারাটা সময় আমি গম্ভীর হয়েছিলাম। কান্নার ছিটে ফোঁটাও আমার মধ্যে দেখা গেল না। এতে তো আমার কাজিনরা সবাই খ্যাপাতে ব্যস্ত। আমি জোরে এক ধমক দিয়ে সবাইকে চুপ করে ফেলেছি। বিয়ে সম্পূর্ণ হবার পর মামুনি আর বাবা আমাকে নিয়ে যেতে চাইছিল শাওনদের বাসায়। সবার মধ্যে আমি ওই বাসায় যাব না বলে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসে আছি। এমনিতেই আমি বেশিরভাগ সময় শাওনদের বাসায় থাকি, কিন্তু আজকে যাব না। শুধু আজকে না, কখনোই আমি যাব না। তারা সম্পর্ক হারিয়ে ফেলেছে আমার থেকে। সবাই মিলে আমাকে ঠকিয়েছে। শাওনকে আমায় বিয়ে করতে বাধ্য করা হলো। বিয়েতে অবশ্য আমরা দুজনে একজনও মানি না। নিজেদের পায়ে দাঁড়াতে পারলে দুজন দুজনকে ছেড়ে দেব। খাটের ওপর বসে আছি, একটু পরে দরজায় কড়া নাড়া হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। মা খেতে ডাকছে। দরজা খুলতেই দেখি হুড়মুড় করে আমার কাজিনের দলগুলো ভেতরে ঢুকলো। আম্মু খাবার এনে আমাকে খাইয়ে দিতে লাগলো, যে আমি এটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। এরকম অ্যাক্টিং করতে হবে তাই খাবারের সময় রাগ করলাম না, খেয়ে নিলাম। ফ্রেন্ডদের সাথে গল্প করছিলাম, বেশিরভাগ টপিকে শাওনকে টেনে আনছে। মন চাইছে সবগুলোর মাথায় বাড়ি মেরে ফাটিয়ে দেই, তবুও হাসি মুখে শুনতে লাগলাম। কিন্তু যখনই মা বলল, তুই ওই বাড়িতে গেলি না কেন? এমন করলি কেন? আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মা, একে তো ওর সাথে তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো, এখন যদি ওর সাথে থাকার জন্য ফোর্স করো, আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব। মা কিছু বলল না, খাবার খাইয়ে দিয়ে চলে গেল। আমি কিছু বুঝলাম না, আর কিছু বলল না কেন। সেদিন আমার সাথে তেমন কেউ কথা বলল না। আমি একা ঘুমানো পছন্দ করি, কারোর সাথে বেড শেয়ার করে নিয়ে আমার কোনো কাজ নেই। তারা আমার সাথে থাকে না, সবাই গল্প করে 11টার দিকে চলে গেছে। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় ফোন বেজে উঠলো। আগে দেখি তানহার ফোন। ফোন রিসিভ করার সাথে সাথে, মিষ্টি, একটা গুড নিউজ আছে। কি? কালকে চলে আয়, পরশু আমরা সিলেট যাচ্ছি। কি? হ্যাঁ রে, সব ক্লাস থেকে 20 জন করে নিয়েছে নাম। তুই তো বলেছিলি কোথাও ঘুরতে গিয়ে যে নাম ভুলে না চাই, তাই নাম দিয়ে আমি তোর নাম দিয়ে দিয়েছি, তুই যাবি। যাব না মানে? অবশ্যই যাব, আমি কালকে আসছি। ওকে, গুড নাইট, বাই। মিষ্টি বেড়ানো অনেক পছন্দ করে। এর জন্য কিছুদিন আগে ওরা ভেবেছিল কোথাও বেড়াতে যাবে, স্যারের কাছে বলেছিল। সেটাই মনে হয় স্যারের রাজি হয়েছে। কিন্তু আজকে বিয়ে হলো, কালকেই কি তাকে এখান থেকে যেতে দিবে? ধুর, কিছুই ভালো লাগে না তার। শাওনকে ফোন দেয়, নাম্বারে কল দিল, বিজি। এত বিজি মানুষ থাকতে পারে? আবার কল দিল, আবারও বিজি, অর্থ ওয়েটিং। কল চালু ছিল, তাই বিজি দেখাচ্ছে কেন? শাওনের আরেক নাম্বারে কল দিল, এইটা খোলা আছে। রিং বেজে বেজে কেটে যাবার আগ মুহূর্তে রিসিভ করলো। ওই শয়তান, তুমি আমারে ব্লক করছো তাই না? রেগে চিৎকার করে কথাটা বলল। হোয়াট? ব্লক করবো কেন? এসব কথা রাখো, কাল আমরা ঢাকায় যাব। মানে? কাল ঢাকা যেতে হবে, আমার ট্যুর আছে। কিসের ট্যুর? কবে? সিলেটে পরশুদিন যাবে। আমাকে ফোন দিয়ে জানালো কাল যেতে হবে, না হলে যেতে পারবো না, কারণ পরশুদিন সকাল 6টায় রওনা দেবে। কয়দিনের? 3 থেকে 4 দিন হবে। কিছু একটা ম্যানেজ করো প্লিজ। ফোন কেটে গেল। কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিয়েছে। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। ফোনটা ছুঁড়ে মারলাম, ছোপায় গিয়ে পড়লো। পরদিন মিষ্টি বাবা মার পেছনে পেছনে ঘুরছে, একটা সুযোগ পেলেই বলবে। সেই সুযোগ পেল, আম্মুকে কথাটা বলল। তার দিকে কড়া চোখে তাকালো। কি হলো? এভাবে তাকাচ্ছ কেন? প্লিজ যেতে দাও না, বিয়ে তো করেছি। না, আজকে কোথাও যেতে পারবে না। কিন্তু কেন? তোর আব্বুর নিষেধ। আমি আম্মুর কাছে গিয়ে আব্বুকে বললাম। আব্বু বলল ট্যুরে যেতে হবে না। কি বিপদ! শতবার ভোলাপুক রাজি করাতে পারলাম না। মন খারাপ করে নিজের রুমে চলে এলাম। ওরা কি আমাকে ভালোবাসে না? কেন সবাই জোর করে আমাকে বিয়ে দিল? এখন আমার নিজে স্বাধীনভাবে চলতেও দেবে না। আচমকা গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। এই 2 দিন আমি একদিনও কাঁদিনি। হঠাৎ শাওনের কণ্ঠ পেলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন? যাবি না? কোথায়? যেখানে যাওয়ার জন্য রাতে কল দিয়েছিলি। সত্যি তুমি আব্বুকে রাজি করাইছো? হাসি মুখে বলে উঠল মিষ্টি। শাওন কিছু না বলে চলে গেল।
মিষ্টি আর কিছুই না ভেবে রেডি হতে লাগলো, কারণ ওর যাওয়াটা বেশি প্রয়োজন। কিভাবে কি হলো এত সব জানার দরকার নেই। শাওন বলে বেরিয়ে গেল রুম থেকে। নিজে রেডি হতে হবে। মিষ্টির আব্বুকে বলেছে ওদের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, তাই ওদের আজকে যেতে হবে। সে না করতে চাইছিল, তখন শাওন বলে, আমি ওর স্বামী, আমার কথা শুনতে বাধ্য আপনারা। স্বামী স্ত্রী দুজনেই যেতে চাইছি, আপনারা কেন আমাদের বাধা দিচ্ছেন? তখন আর ওর আব্বু কিছু বলে না। আসলে সে এখন মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আর এখন শাওনের মিষ্টির উপর অনেক অধিকার আছে। ও চাইলে ওকে নিয়ে যেতে পারে, তাই তারা না করতে পারে না। শাওন এইসব বলতে চাইছিল না, কিন্তু মিষ্টি যে বেড়াতে পছন্দ করে সেটা খুব ভালো করেই জানে। ও খুব কষ্ট পাবে যত ঝগড়াই করুক, কিন্তু মিষ্টিকে কষ্ট দিতে পারে না শাওন। আর বাবা মা ওকে যেতে দিবে না কখনোই, তাই এই কথা মানে অধিকার খাটানোটা দেখাতে হলো। ট্রেনে বসে আছে মিষ্টি আর শাওন। থ্যাংক ইউ। বলে একটা মিষ্টি হাসি উপহার দিল। শাওন ওর দিকে তাকিয়ে বলল, হেল্প করলেই মিষ্টি কথা, তাই না? মিষ্টি একটা হাসি দিয়ে মাথা নাড়ালো। শাওন তার মাথায় গাঁটটি মারলো। যা, আজকে তোরে কিছু বললাম না। মিষ্টি জানলা দিয়ে বাইরে তাকালো। অমনি শাওনের ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখে তুলি ফোন করেছে। তুলি শাওনের গার্লফ্রেন্ড। মিষ্টি ওর দিকে তাকিয়ে বলল, কে ফোন দিল? কিছু না বলে ফোনটা রিসিভ করলো বিরক্ত হয়ে। হ্যাঁ বল। বেবি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। এত নিষ্ঠুর কেন তুমি? 3 দিন ধরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি একদিনও রিসিভ করলে না, উল্টো নাম্বার কেটে দিলে। কি হয়েছে তোমার? তুলি, আমি একটু বিজি আছি, তোমার সাথে পরে কথা বলি। না না, এখনই কথা বলতে হবে। কি এমন ব্যস্ততা যে আমার সাথে কথা বলতে পারতেছো না? এত ইগনোর করো কেন তুমি আমাকে? সবসময় ইগনোর, নিজে তো ফোন দিবাই না, আমি দিলেও এরকম বিরক্ত নিয়ে কথা বলো। আমার বুঝে কষ্ট হয় না? বললাম না বিজি আছি। তুলিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খট করে ফোনটা কেটে দিল। মিষ্টি এতক্ষণ ওর কথা বলার ধরন দেখছিল। ফোনটা কাটতেই বলল, এমন করে কথা বললে কেন? তুমি তো এখন আজেরা বসে থাকবা, কথা না বলে কাটলে কেন? তোকে বলতে বাধ্য না, তুই তোর মতো থাক। বলেই সিটে মাথা রেখে চোখ বন্ধ করলো। মিষ্টি হা করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে ওকে বকতে বকতে আবার জানালার দিকে তাকালো। আধা ঘন্টা পর শাওন ইচ্ছে করেই চোখ বন্ধ করেছিল, ওর ঘুম আসেনি। মিষ্টি কোনো আওয়াজ না পেয়ে চোখ মেলে মিষ্টির দিকে তাকায়। জানলায় মাথা রেখে ঘুমিয়ে আছে। এটা দেখে রেগে যায় ও। এত কেয়ারলেস কেন এই মেয়েটা? রেগে ধাক্কা দিয়ে ওকে ওঠাতে গিয়েও ওঠাতে পারে না। ঘুমন্ত পরীর দিকে চোখ আটকে যায়। কিছু না ভেবে মিষ্টির মাথাটা ওর কাঁধের ওপর রেখে ফোন টিপতে লাগে। মিষ্টি ঘুম থেকে উঠে দেখে ও কারোর কাঁধে মাথা রেখে আছে। তারপরে উঠে বসে দেখে শাওনের কাঁধে মাথা রাখলো। কখন সে তো জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখছিল, তখনই শাওনের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমন বাঘিনীর মতো তাকিয়ে আছিস কেন? কি বললে তুমি? আমি বাঘিনী? জানি না তাকিয়ে আছিস সেরকম ভাবে, তাই বললাম। আমি তোমার কাঁধে গেলাম কখন? আমি কি জানি? তুমি জেগেছিলে, তাহলে আমাকে তোমার কাঁধ থেকে সরালে না কেন? আমারও তো ঠেকা পড়ে নাই সরানোর, তাই সরাই নাই। তুমি ইচ্ছে করে আমার মাথা তোমার কাঁধে নিচ্ছ, তাই না? তুই কি বলতে চাইছিস? ধুর, ভালো লাগে না। ভুলেও বিয়ের কথা যেন ভার্সিটির কেউ না জানে। আমার বইয়ের কাছে এই কথা আবার কাউকে জানানোর? তোকে নিয়ে আমার টেনশন, তুই না আবার বলে দিস কাউকে। পাগল হয়েছো নাকি? আমি কখনো বলবো না, ওকে? তাহলে আমিও কমো না। হোস্টেলে পৌঁছালো 5টার দিকে। পৌঁছে একটা ঘুম দেয় মিষ্টি। 10টায় ঘুম থেকে উঠে কালকে যাওয়ার প্যাকিং করতে লাগে। পরদিন তানহাকে নিয়ে বেরিয়ে আসে মিষ্টি। 6টার মধ্যে গাড়ি ভর্তি হয়ে যায়। তানহার মিষ্টি এক পাশে বসে, দুজনেই জানলার কাছে বসার জন্য লাফালাফি করছে। এর জন্য দুইজন বুদ্ধি করে নিয়েছে, অর্ধেক রাস্তা মিষ্টি জানলার পাশে বসবে আর অর্ধেক রাস্তা তানহা বসবে। প্রথমে মিষ্টি বসলো জানলার পাশে। গাড়ি ছাড়বে এমন সময় শাওন দৌড়ে গাড়িতে ওঠে। মিষ্টি জানলার পাশে বসেছে, তাই শাওনকে উঠতে দেখে ও বড় বড় চোখ করে শাওনের দিকে তাকিয়ে আছে। শাওন যে যাবে ওর জানা ছিল না। শাওন এসে ওর পেছনের সিটে বসে। ও মাই গড! মিষ্টি উঁকি মেরে দেখে সেখানে তুলি বসেছিল আগে থেকে। 15 মিনিটের মতো জায়গায় বসেছিল ওরা দুইজন। তাও তুলিকে ওরা খেয়াল করেনি। রানী সেজে একবারে তুলি লাল শাড়ি পরে চুলগুলো ছেড়ে বসে আছে। মিষ্টি শাওনের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, তুমি যাবে আগে বললে না তো? তোর মতো এত খাটানো স্বভাব আমার নাই। কি বললে তুমি? নিজের সিটে বস, গাড়ি ছেড়েছে তখন আবার উল্টা হয়ে পড়বি। ভেংচি কেটে মিষ্টি নিজের সিটে বসে বিড়বিড় করে বলতে লাগলো, বদমাইশ শয়তান, সব সময় আমারে বকো।
অর্ধেক রাস্তা আসার সাথে সাথেই তানহা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এখনো জানলার সিটে বসবে, কিন্তু এদিকে মিষ্টি তো জায়গা ছাড়ছেই না। লাগলো ঝগড়া, দুই বান্ধবী মিলে দুজনকে বকাঝকা করতে লাগলো। মিষ্টি কিছুতেই জানলার কাছ থেকে উঠবে না। এদিকে তানহা বলছে, আগে আমার প্ল্যান করেছিলাম অর্ধেক রাস্তায় তুই আর পাশে বসবি আর আমি তোর জায়গায়। এখন তুই এরকম কথা রাখছিস না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখ দোস্ত, এরকম করিস না, আমার বমি পায়। একটু পরে আমার বমি পাবে, তখন কিন্তু আমি সারা বাস নষ্ট করে দেব। তাই চুপচাপ তোর জায়গায় বসে থাক। তানহার এক কথা। আমিও বমি করি, বমি করে বাস ভাসিয়ে দেব। তুই এখানে বসে থাক, আমাকে এখানে বসতে দে না রে, না হলে কিন্তু। টিচার সামনে থেকে এসে দুজনকে ধমক দিয়ে ঠান্ডা করলো, কিন্তু দুজনেই টিচারকে বলল, স্যার আমরা জানলার পাশে বসবো। স্যার আশেপাশে তাকিয়ে একটা ছেলেকে মিষ্টির পাশে বসায় আর ছেলেটার জায়গায় তানহাকে যেতে বলে। তানহা উঠে গট গট করে চলে যায় আর ছেলেটা মিষ্টির পাশে বসে। ছেলেটা একদম গায়ে পড়া। আসার পর থেকে মিষ্টিকে এইটা ওটা জিজ্ঞেস করে একেবারে ঘেঁষতে ঘেঁষতে শরীরে ঘেঁষে বসে, সাথে সাথে মিষ্টি চিৎকার করে ওঠে, দাঁড়িয়ে যায়। ওই শয়তান, তুই এখান থেকে ওঠ, তাড়াতাড়ি ওঠ। ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে যায়। তোর লগে আমি বসুম না, শয়তান সারা আমার শরীর ঘেঁষে। ওই কর্নারে যেয়ে বসবি, না হলে এখান থেকে ওঠ, ওইখানে দাঁড়িয়ে যা। মিষ্টির কথা শুনে শাওন রেগে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে রাগে চোখে তাকায়। মিষ্টিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মিষ্টি গড়গড় করে সব বলে দেয়। ছেলেটা এত ভয় পেয়ে যায়, শাওন কিছু বলতে গিয়েও বলে না, কারণ বাসে ঝামেলা করা ঠিক হবে না। কিছুক্ষণ কিছু একটা ভেবে নিজের সিটের থেকে উঠে যায়। অমনি তুলি বলে উঠল, বেবি তুমি কই যাও? সামনে। আমাকে রেখে তুমি সামনে যাও কেন? কিছু না বলেই সামনে চলে যায়। ওই ছেলেটাকে পেছনে পাঠিয়ে ও মিষ্টির পাশে বসে পড়ে। তারপর মিষ্টির বকবকানি শুরু হয়। শাওন কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে থাকে। মিষ্টি বিরক্ত হয়ে কয়টা কিল বসিয়ে নিজেও ইয়ারফোনে গান শুনতে থাকে। বিকেলের দিকে ওরা সিলেটে এসে পৌঁছায়। যে যার রুমে চলে যায়। তানহা আর মিষ্টির এক রুমে। তানহা তো সেই রাগ, ওকে জানলার পাশে বসতে দেয়নি দেখে। মিষ্টি অনেক সরি বলেও ওর রাগ ভাঙায়। তারপর দুজনেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ রেস্ট নিয়ে খাবার খেতে বের হয়। খাবার খেয়ে বিকেলের 4টার দিকে ওরা ঘুরতে বের হয়। রাতে বাইরে থেকে খাবার খেয়ে রিসোর্টে আসা হয়। সবাই যে যার রুমে ঘুমানোর জন্য চলে যায়। মিষ্টি বাড়িতে একেবারের জন্য ফোন দেয়নি। সবার উপর অভিমান। জন্ডিসের জন্য তানহা শুয়ে পড়েছে। মিষ্টি বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা একটু দেখে নিল। তারপর শুতে যাবে এমন সময় দরজার টোকার শব্দ কানে এলো। এখন আবার কি হলো? দরজা খুলে দেখে তুমি ঘুমানো বাদ দিয়ে আমার রুমে কি? আন্টির ফোন নাকি ধরিস না? আঙ্কেল আমাকে ফোন দিছে, এই ধর কথা বল। কথা বললে তো নিজেরটা দিয়েই বলতাম, কথা বলুম না দেখেই ধরি নাই। তুমি আবার নিয়ে আসছো কেন? বাড়াবাড়ি করিস না, কথা বল। সবাই টেনশন করছে তোকে নিয়ে, এরকম আর কখনো করবি না। ওই, আমি একাই রেগে আছি, তুমি রাগো নাই? রেগেছি তাই বলে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেবো, এত তো ঠিক না। তোমার মতিগতি আমি কিছুই বুঝি না। তোর বুঝতে হবে না, তুই কথা বল। তুমি যাও, আমি কথা বলুম না। ঠিক তো? আমি যা বলি তাই করি। শাওন বেরিয়ে এলো। শাওন যাওয়ার পরে মিষ্টির দরজা আটকে বারান্দায় চলে আসে। তারপর বাড়িতে কল দিয়ে মার সাথে মান অভিমানের কথা চলে। একসময় মান অভিমান কিছুটা কমে। তারপর ফোন রেখে একটা লম্বা ঘুম দেয়। তীব্র চিৎকারে ঘুম ভেঙে যায়। মিষ্টি তাকিয়ে দেখে তানহা কানের কাছে চিৎকার করছে। ওই শাকচুন্নি, চিল্লাচ্ছিস কেন? তাড়াতাড়ি ওঠ, যদি বেড়াতে যেতে চাস। আর্জেন্টিনা যেতে চাস তো ঘুমিয়ে থাক। সাত সকালে কিসের বেড়ানো? মাই ডিয়ার, এখনো সকাল নয়, অলরেডি 9টা বাজে। হোয়াট? এত বেলা কখন হলো? যখন আপনি ঘুমিয়েছিলেন তখন হলো। হ্যাঁ, ওর সাথে আর তর্ক না করে মিষ্টি উঠে ফ্রেশ হয়ে নেয়। কালকুটি পরে আজকে মিষ্টি চুলগুলো উঁচু করে ঝুটি করে। হালকা পাউডার মুখে লাগিয়ে ওরা দুজন বেরিয়ে পড়ে। তারপর ব্রেকফাস্ট করে চা বাগানের উদ্দেশ্যে বের হয়। 2-1জন ক্যামেরা এনেছে। মধ্যে শাওন সব জায়গায় ক্যামেরা নিয়ে যায়। চা বাগানে গিয়ে তো সবাই যে যার মতো ঘুরতে লাগে। মিষ্টি তো লাফিয়ে লাফিয়ে ছুটোছুটি করছে চারপাশে। হঠাৎ ওর ছবি তোলার কথা মনে পড়ে। আশেপাশে শাওনকে খোঁজে। দূরে শাওন দাঁড়িয়ে আছে, ওর পাশে দাঁড়িয়ে আছে তুলি। তুলি আজকে শর্ট ড্রেস পরেছে। শাওনকে কি যেন বলছে আর না না করছে। ও বলে দেখার টাইম নেই। মিষ্টি দৌড়ে ওর কাছে যায়। শাওন, শোনো না।
শাওন ব্রুকুচকে ওর দিকে তাকালো, সাথে তুলিও। তুলি বলল, এই মেয়ে, তুমি এত ছোট, তাও শাওনকে তুমি করে বলো কেন? আপনি করে বলতে পারো না? আর নাম বলো কেন? ভাইয়া বলবা? আপনার কাছে আমার শিখতে হবে না আমি ওকে কি বলবো না বলবো। বলে ভেঙচি কাটে মিষ্টি। তারপর শাওনের হাত ধরে টানতে লাগে। আসো না একটু এদিকে। এই মেয়ে, এভাবে টানছো কেন? ছাড়ো ওর হাত। মিষ্টি ওর কথার উত্তর না দিয়ে শাওনকে বলে, আমার কিছু পিক তুলে দাও না, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? বলেই শাওনের হাত টেনে বাগানের কাছে নিয়ে যায়। এদিকে তুলি চিৎকার করে শাওনকে ডাকতে লাগে। শাওনকে দাঁড় করিয়ে রেখে মিষ্টি নানা ভঙ্গির করতে লাগলো ছবি তোলার জন্য। কয়েকটা ছবি তোলার মধ্যেই কেউ শাওনের হাত থেকে ক্যামেরা টান মেরে নিয়ে গেল। সে আর কেউ না, তুলি। ও তোমাকে আমার কাছ থেকে টেনে নিয়ে এলো, আর তুমি এখানে শান্তভাবে ছবি তুলে যাচ্ছ? মেয়েটা কি বেয়াদব দেখছো? এজন্য আমি ওকে সহ্য করতে পারি না। তুলি, তুমি এভাবে ক্যামেরাটা হাত থেকে নিলে কেন? দেখছো না আমি কাজ করছি? তুমি আমার সাথে রেগে কথা বলছো কেন? এটা কিসের কাজ? ওর ছবি তুলতে হবে না, আমার ছবি তুলবে, আসো। বলে হাত ধরে টানতে লাগে। শাওন হাত ঝামটা মেরে ছাড়িয়ে নেয়। ডোন্ট টাচ মি, ওকে? ক্যামেরাটা দাও। নো, আমি ক্যামেরা কিছুতেই দেব না। আর আমি ধরলেই এমন করো কিন্তু। মেয়েটা যখন ধরলো তখন তো কিছুই বললে না। বাজে কথা বাদ দাও, ক্যামেরাটা দাও। আমার সব কথা তোমার বাজে লাগে। ক্যামেরা আমি কিছুতেই দেব না। তুমি ওর ছবি তুলবে না, আমার ছবি তুলবে শুধু। বলেই তুলি শাওনের হাত ধরে টেনে নিয়ে যেতে নেয়। শাওন রেগে তুলির হাত থেকে ক্যামেরাটা নিয়ে নেয়। তারপর চিৎকার করে বলে, তুমি যাও এখান থেকে। তুলি রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। মিষ্টি ওদের ঝামেলা দেখে কাছে আসে। কি হলো, ঝগড়া করলাম মনে হলো? আর কখন থেকে ডাকছি আমার ছবি তুলবে না? তোর ছবি কেন তুলতে যাব? মানে এতক্ষণ তাহলে তোলো নাই? না। মিষ্টিও রেগে চলে গেল। শাওনও ওর পেছনে পেছনে যায়। মিষ্টির অগোচরে কিছু ছবি তুলে নেয়, যা মিষ্টি জানতেই পারে না। সারাদিন বাইরে ঘুরে দুপুরে বাইরে লাঞ্চ করে। সন্ধ্যার দিকে রিসোর্টে আসার উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলের পথ এটা, জঙ্গলের ভেতর দিয়ে আসছে। সামনের রাস্তায় ওদের গাড়ি। সবাই যে যার মতো আসছে। সবার আগে শাওন আর ওর ফ্রেন্ডরা। তার কিছুটা পেছনে মিষ্টি আর তার অল ফ্রেন্ডরা অনেকে আছে। সবার সাথে গল্প করতে করতে আসছে। হঠাৎ এর মাঝে বিপত্তি ঘটে। শাওন অনেকটা এগিয়ে গেছে। হঠাৎ মিষ্টির কথা মনে আসতেই পেছনে তাকায়, কিন্তু মিষ্টিকে দেখে না সবাই। চোখে পড়ে সবাই হাসি তামাশা করতে থাকে। করতে করতে এগিয়ে আসছে। মিষ্টির ফ্রেন্ড তানহা আছে, কিন্তু মিষ্টি নেই। সাথে সাথে শাওনের পা থমকে যায়। কি হলো? তুমি থামলে কেন? মিষ্টি কই? বলেই এদিক ওদিক তাকাতে থাকে। মিষ্টি কই শুনেই তুলির মেজাজ গরম হয়ে যায়। আবার ওই মেয়ের কথা বলছে। সাথে শাওনের হাত ধরে বলতে লাগে, আছে। কোথাও এত খোঁজাখুঁজির কি আছে, চলো। হাত ছাড়ো। কেন? তুমি কি আবার ওকে খুঁজতে যাবে নাকি? পাওয়া না গেলে তো অবশ্যই যাব, যদি বিপদ হয়। পেছনে আছে, দেখা যায় না। সবাই তো আছে, ওকে তো দেখছি না। আর ওর ডান হাত তো একা আসছে, ওকে জিজ্ঞেস করে দেখি। কাকে জিজ্ঞেস করতে হবে না, চলো তো। ও ঠিক নিজের মতো চলে আসতে পারবে। ও কি কচি বাচ্চা নাকি? আমরা দুজন কত ভালোভাবে। তুলিকে কিছু বলার সুযোগ না দিয়ে শাওন ওর হাত ঝামটা মেরে ছাড়িয়ে নিল। তানহার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তানহা, মিষ্টি কোথায়? ও তো তোমার সাথে ছিল, তুমি একা কেন? তানহা তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। কথা বলায় এতটাই অন্যমনস্ক হয়ে গেছিল যে মিষ্টির সাথে আছে কিনা খেয়ালই নেই। হঠাৎ শাওনের এগিয়ে এসে কথা বলাতে ওর টনক নড়ল। নিজের পাশে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল। আমার সাথে তো ছিল, কোথায় গেল? তোমার সাথে ছিল কই? তোমার সাথে তো আমি দেখছি না। সবাই আগে, তুমি একমাত্র পিছনে ছিলে। আর তোমার সাথে নিশ্চয়ই মিষ্টি ছিল। এখন তোমার সাথেও নেই। তুমি এতটা অন্যমনস্ক হয়ে পড়ে কথা বলছিলে কেন? একজন যে তোমার সাথে আছে সে হঠাৎ হাওয়া হয়ে গেল, আর তুমি কি বুঝতে পারলে না? সরি, আসলে আমি বুঝতে পারি নাই। বলে মাথা নিচু করে ফেলল। তারপর মিষ্টির নাম ধরে ডাকতে লাগলো। এতক্ষণ শাওন চিৎকার করে নাই, কারণ ভেবেছিল তানহার সাথে আছে। কিন্তু নেই দেখে ভয় পেয়ে গেল। এবার চিৎকার করে মিষ্টির নাম ধরে ডাকলো। যদি সবার মাঝে থাকে হয়তো ওর চোখে পড়েনি। সবাই থেমে গেছে। সবাই তাড়াতাড়ি ঘরে তানহা আর শাওনের পাশে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। ওরা দুজনের সব খুলে জানায়। এবার সবাই আশেপাশে খুঁজতে লাগে মিষ্টিকে।
কিন্তু আশ্চর্য, কোথাও নেই। সবাই ভয় পেয়ে যায়, কোথায় গেল মেয়েটা। অফিসার তাড়াতাড়ি পুলিশে কল করে। আর এদিকে শাওন তো অস্থির হয়ে গেছে। ও নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে মন চাচ্ছে। মিষ্টি সবসময় খামখেয়ালি করে, কেয়ারলেস। সবসময় উদ্ভট চিন্তা ওর মাথায় ঘোরে। নিশ্চয়ই এমন কিছু দেখেছে যার পেছনে ছুটেছে। ইস, তখন যে কেন আগে চলে গেল শাওন। অন্ধকার ঘনিয়ে আসবে আর একটু পরেই। আর তাছাড়া তাড়াতাড়ি যেন যেতে পারে, এই জন্যই জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল। কত রকম বিপদ আছে, কোথায় কে জানে। সবাই সবার মতো খুঁজে এসে আবার সেই এক জায়গায় দাঁড়ালো। শাওন আশেপাশে খুঁজছে, পায়নি। এদিকে অন্ধকার হয়ে এসেছে। এবার সবাই বলে বনে জঙ্গলে বিপদ হতে পারে, আর এতগুলো মেয়ে মানুষ তাদের সাথে, সবাই এখানে থেকে বিপদে পড়া নিশ্চয়ই ভালো হবে না। তাই স্যার ডিসিশন নিয়ে সব মেয়েদের গাড়িতে পাঠিয়ে দেয়, আর ছেলেরা থাকে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা এখনও এসে পৌঁছায়নি। শাওন, এত ভয় পাচ্ছ কেন? মিষ্টির কিছু হবে না, আমরা ওকে ঠিক খুঁজে বের করব, ডোন্ট ওয়ারি। আমার খুব ভয় করছে তামিম। সো এমনিতেই খুব ভীতু স্বভাবের। দেখ কত অন্ধকার হয়ে গেছে, অন্ধকার আরও বেশি ভয় পায়। ও কোথায় আছে, একা কিভাবে আছে, কোনো বিপদ হয়নি তো? পুলিশ এসে যাবে, ওকে পাওয়া যাবে, প্লিজ এত অস্থির হও না। আমি শান্ত থাকতে পারছি না, আমার ভয় করছে খুব। বলেই ওদের হাত ছাড়িয়ে জঙ্গলের ভেতরে একা যেতে লাগলো। সবগুলো বন্ধু সাথে গেল। 5 জন একসাথে এগিয়ে যাচ্ছে, হাতে ফোনের লাইট। রাস্তায় নানা গাছগাছালি। কিছু দূর যেতেই শাওন থেমে যায়। কি হলো, থেমে গেলে কেন? সবাই একসাথে গেলে তো ওকে খুঁজে পাবো না। মানে? ও কোথায় আছে আমরা তো জানি না। এক পথে সবাই গেলে হবে না তো, খুঁজে পাবো না, অনেক সময় লাগবে। চল আমরা এক একজন এক এক দিকে যাই, যে খুঁজে পাবো। অপরজনকে কল দিয়ে সেখানে ডাকবো। শাওনের কথাটা সব ফ্রেন্ডের ভালো লাগলো, কিন্তু একটা ফ্রেন্ডের খুব ভীত। সে একা কিছুতেই যেতে পারবে না। ও নাকি অন্ধকারে ভয় পায়। তাই তার সাথে 2 জন দেওয়া হলো। 2 জনের সাথে আর 3 জন 3 দিকে চলে গেল। এদিকে স্যারদের সাথে কিছু ছেলে ছিল, তারা খুঁজছিল। পুলিশের খবর নেয়। সে আবার পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ ফোন ধরে যা জানান তাতে স্যারদের রাগ দ্বিগুণ বেড়ে যায়। কারণ তারা বলছে তারা এখন আসতে পারবে না, যা দেখার কালকে দেখবে। শাওন সব কিছু শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। এখানে কারো সাহায্য পাওয়া যাবে না, তাই সে আশা করে লাভ নেই। স্যার আপনি সবাইকে নিয়ে রিসোর্টে ফিরে যান, আমরা আছি। আমরা মিষ্টিকে খুঁজে নিয়ে আসবো, চিন্তা করবেন না। কি বলো? আমি এভাবে তোমাদের রেখে চলে যেতে পারি না, আমার একটা কর্তব্য আছে। স্যার প্লিজ, আপনি সবাইকে নিয়ে যান, ওদেরও বিপদ হতে পারে। আমরা আছি তো, আমরা 5 জন চেষ্টা করছি। আমরা ঠিক মিষ্টিকে খুঁজে পাবো, আপনারা চলে যান। স্যার কিছু একটা ভেবে রাজি হয়ে গেল, কারণ এখানে যে কোনো সময় ডাকাতের কবলে পড়তে হতে পারে। তাই এখানে সবাই থেকে বিপদ না বাড়ানোই ভালো। শাওনের ওপর বিশ্বাস করে সবাই চলে গেল, আর ওরা 5 জন মিষ্টিকে খুঁজতে লাগলো। গাছের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়েছিল শাওন। হঠাৎ করে দূরে একটা আলোর ঝিলিক দেখতে পায়। ওখানে কিসের আলো? ওখানে কি মানুষ আছে? কৌতূহল নিয়ে সেদিকে পা চালালো। কাছাকাছি দেখতে পেল আগুন জ্বালানো। তার পাশে কয়েকটা লোক বসে আছে। সবাইকে দেখে কেমন ডাকাত বলে মনে হচ্ছে। তাদের গায়ের পোশাক বলতে কিছুই নেই, শুধু একটা লুঙ্গি পরা আর একটা গামছা। সবাই একটা বড় লাল কাপড়ের থলি বের করে ভেতরে অনেক কিছু মনে হয় আছে। সেটা খুলতেই শাওনের চোখ ছানা বড়া। ভেতরে টাকা আর স্বর্ণ। এবার সবাই তাদের গামছাটা মেলে ধরলো, আর একজন মনে হয় তাদের সর্দার। শেষে টাকা পয়সা সবার মাঝে ভাগ করে দিতে লাগলো, আর সবার গামছায় টাকা আর স্বর্ণ কিছু কিছু দিতে লাগলো। হঠাৎ একটা চেন আর একটা ঘড়ি দেখে শাওনের চোখ বড় বড় হয়ে গেল। খুব চেনা চেনা লাগছে। শাওন তাদের চেয়ে খুব একটা দূরে না। তারা যেখানে বসে আছে তার চারপাশেই গাছ, আর শাওন তাদের খুব কাছের একটা গাছের আড়ালে লুকিয়ে দেখছিল। এজন্য সবকিছুই সে স্পষ্ট দেখতে পাচ্ছে। হঠাৎ এবার সে 100% শিওর। হ্যাঁ, এবার সে 100% শিওর চেন ও ঘড়িটা তো মিষ্টির। এদের কাছে মিষ্টির ঘড়ি আর চেন কিভাবে এলো? তাহলে কি এরা মিষ্টিকে ধরে এনেছে? কিন্তু আশেপাশে তো কেউই নেই, শুধু এদেরকেই দেখতে পাচ্ছে। চারপাশে ঘুট ঘুটে অন্ধকার। আচ্ছা, এরা মিষ্টির কোনো ক্ষতি করে নাই তো? ভাবতেই শাওনের বুক কেঁপে উঠল। ভয় হচ্ছে খুব। এরা খুব ভয়ঙ্কর। পাশে কিছু অস্ত্র রাখা আছে। এরা কি মিষ্টিকে মেরে ফেলেছে? মিষ্টির কোনো আওয়াজ পাচ্ছে না কেন? ভয় আর হাত পা ঠান্ডা হয়ে আসছে। সাহস করে আশেপাশে খুঁজতে যাবে, হঠাৎ একটা কথা শুনে থেমে গেল। ডাকাত দলের একজন বলছে,
বস, এই মাইয়াডার কি করম? মাইয়ার লগে যা ছিল সব নিয়ে আইছে। ওরে আমাকে গাড়িতে হাত পা বাইদা বসাইয়া রাখছি। চিল্লায় বারবার খালি। ওর কাছে লুট করার মতো তো আর কিছু দেখলাম না। ওরে কি এখন সাইরা দেব? না না, সাইরা দিব কেন বস? মায়াটা হেব্বি সুন্দর, তুমি একবার দেখো মালটা সেই। ওদের কথা শুনেছে শাওন। ওরা এখনো খারাপ মতলব আঁকবে, তার মানে এখনো মিষ্টি ঠিক আছে। ওকে যেইভাবেই হোক রক্ষা করতেই হবে। শাওন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওখান থেকে চলে যেতে নিল, কিন্তু এই ফোনটার আবার কি হলো? ও মাই গড, 2% চার্জ। ওইভাবে লাইট জ্বালিয়ে আস্তে আস্তে যেতে লাগলো, যাতে ওরা শব্দ না শুনতে পায়, বুঝতে না পারে। বলছিল গাড়িতে, তাহলে এখানে কোনো গাড়ি আছে, আর এই জঙ্গলের ভেতরে অবশ্যই গাড়ি থাকবে না। এইখানে কি কোনো রাস্তা আছে? শাওন কিছু দূর যেতেই দেখলো, হ্যাঁ, একটা রাস্তা আছে। এটা মনে হয় এই ডাকাতরাই করেছে, একটা গাড়ি দাঁড় করানো। কিন্তু আজব বিষয়, গাড়ির আশেপাশে কেউ নাই পাহারা দেওয়ার জন্য। তার মানে ওরা ভেবেছে এখানে কেউ আসতে পারে না, এই জন্যই কোনো পাহারাদার না রেখেই সবাই এখানে চলে গেছে। এই তো সুযোগ, এই সুযোগে মিষ্টিকে নিয়ে পালাতে হবে। ওদের কথা মতো মিষ্টি গাড়িতে আছে, ওর আসার আগেই ওকে পালাতে হবে, কারণ ওদের হাতে ধরা পড়লে আর রক্ষে নেই, নিশ্চিত মৃত্যু। ওরা ওইখানে কমপক্ষে 8-10 জনের মতো ছিল, আর তার পক্ষে রাখা সম্ভব না ওদের সাথে লড়া। তাড়াতাড়ি করে গাড়ির কাছে আসে। মিষ্টি গাড়ির ভেতরে হাত মুখ বাঁধা ও ছোটানোর চেষ্টা করছে। তাড়াতাড়ি গাড়ির দরজা খুলতে যায়, কিন্তু দরজা লক করা। এখন কি হবে? গাড়ির দরজা কি করে খুলবে? ওদিকে মশার জ্বালায় মনে হচ্ছে ওরা চলে এসছে। ওদের আসার আগেই মিষ্টিকে নিয়ে পালাতে হবে, কিন্তু দরজা কিভাবে খুলবে? মিষ্টিকে যে পাশে বসিয়েছে, শাওনও ওই পাশ দিয়ে গিয়ে পেছনের দরজা খোলার চেষ্টা করছে। হঠাৎ ওর সামনে দরজায় হাত যায়, আর তাতেই খুলে যায়। এটা খোলা কেন? তার মানে ওরা শুধু পেছনের দরজায় লক করেছে, সামনেরটা করেনি। এই তো সুযোগ, এই গাড়ি নিয়েই পালাবে শাওন। যেই ভাবা সেই কাজ। শাওন তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে গাড়িতে ঢুকে যায়। 2-3 বার ট্রাই করার পর গাড়ি স্টার্ট হয়। ততক্ষণে ওদের দিকে চোখজোড়া দৌড়ে আসছে। ওরা মনে হয় বুঝে গেছে। গাড়ির সামনে চালিয়ে যাচ্ছে আর ওরা পেছনে দৌড়াচ্ছে। কিছু দূর যেতেই কিছুর সাথে প্রচণ্ড ধাক্কা লেগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। চোখ মেলে তাকায় মিষ্টি। পুরো শরীর ব্যথা হয়ে আছে, মাথাটা আরও বেশি ব্যথা, হাত পা মুখ সব বাঁধা। আস্তে আস্তে ক্লান্ত শরীর নিয়ে চোখ মেলে তাকায়। অসম্ভব কষ্ট হচ্ছে তাকাতে। আমাকে ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে সব মনে পড়ে। আমরা তো বেড়াতে এসেছিলাম, তারপর আমি আর তানহা সবার পিছনে ছিলাম। ও ফোনে কথা বলছিল আর আমি ফেসবুক চালাচ্ছিলাম। হঠাৎ একটা প্রজাপতি আমার চোখে পড়ে, গাছের ডালে বসে আছে। এত সুন্দর প্রজাপতি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। সেটা আমাদের থেকে বাম সাইডে একটা গাছের ডালে বসেছিল। আমি দেখে লোভে পড়ে যাই ওইটা ধরার জন্য। এতটাই ব্যস্ত হয়ে পড়ি, আমি তানহাকে কিছু না বলেই ওইদিকে পা টিপে টিপে যাই। খুব শান্তভাবেই প্রজাপতিটা বসেছিল। কাছাকাছি এসে যেই প্রজাপতির পাখা ধরবো, অমনি প্রজাপতিটা উড়াল দেয়। আশাহত হয়ে মিষ্টি প্রজাপতির দিকে তাকিয়ে আছে, কিন্তু প্রজাপতিটা সামনের আরেকটা ডালে বসে পড়ে। এটা দেখে মিষ্টি মুখে আবার হাসি ফুটে ওঠে। অদূরে সেখানে যায়, কিন্তু আবার মুখটা গোমরা হয়ে যায়, কারণ এবারও প্রজাপতিটাকে ধরতে পারে নাই। আবার উড়াল দিছে। এইভাবে আশা দেখাতে দেখাতে মিষ্টি ওই তাদের পেছনে ছুটতে থাকে। কখন যে জঙ্গলের মাঝে চলে যায় আর সবার থেকে দূরে বুঝতে পারে না। যখন বুঝতে পারে, ওর পা থেমে যায়। চারপাশে তাকিয়ে দেখেও একদম জঙ্গলের ভেতরে, আশেপাশে কেউ নেই। ওরা যে জায়গা দিয়ে যাচ্ছিল সেই তো দেখাই যাচ্ছে না। ভয় পেয়ে যায়। প্রজাপতি ভূত মাথা থেকে নামে, তারপর সবাইকে খুঁজতে লাগে, কিন্তু কোন দিক দিয়ে দৌড়ে আসছে আর খেয়াল নেই। প্রজাপতির পেছনে দৌড়াতে দৌড়াতে এতটাই অন্যমনস্ক হয়ে গেছিল যে প্রজাপতির পেছনে কোন দিকে আসছে বুঝতে পারে নাই। ওর ভয় হতে লাগে। তারপর ও সব কিছু ভেবে দক্ষিণ দিকে যেতে লাগে। দক্ষিণ দিকে যেতে গিয়ে মিষ্টি বড় রকমের ভুল করে ফেলে। আসছে পশ্চিম দিক থেকে, কিন্তু দক্ষিণে হচ্ছে আরো গভীর জঙ্গল। সেটা মিষ্টি জানে না। কিছু দূর গিয়ে যখন কাউকে পায় না, আরো ভয় পেয়ে যায়। এমনিতেই জঙ্গলে প্রচুর ভয় লাগে। যত এগোচ্ছে তাতে মনে হয় অন্ধকার হয়ে আসছে, কারণ জঙ্গলে গাছগাছালি পুরোটা অন্ধকারের মতো লাগছে। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে। মায়ার হাত পা কাঁপতে থাকে। আরো 15 মিনিটের মতো আশেপাশে খুঁজেও যখন কাউকে পায় না, একটা গাছে হেলান দিয়ে বসে কান্না করতে থাকে। এমনিতেই মিষ্টি প্রচুর ভীতু, তার উপরে এই জঙ্গলে একা। এইদিকে ফোন বের করে দেখে ফোনে একদম নেটওয়ার্ক নাই। হঠাৎ পায়ের আওয়াজ পায়। ও চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়, তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তাকে সাহায্য করতে পারবে।
কিন্তু ও তো জানে না এটা সাহায্য না, এরা ক্ষতি করবে। তাদের সামনে গিয়ে সাহায্য চায় মিষ্টি, কিন্তু তারা কিছুই বলে না, কেমন করে যেন তার দিকে তাকিয়ে থাকে। তারপর আচমকা আমার দিকে এগিয়ে আসে আর আমার হাত পা বেঁধে দেয়। আমার গায়ে গয়না বলতে তেমন ছিল না, হাতের ঘড়ি, গলার চেন, কানের টপ যা ছিল মোবাইল সব নিয়ে নেয়। এবার আমি বুঝতে পারি এরা ডাকাত দল হবে। আমার কিছু বলার সুযোগ হয় না, কারণ আমার মুখ হাত বেঁধে ফেলেছে। তারপর আমাকে টেনে তাদের গাড়িতে উঠায়। তারপর তারা সবাই কোথায় যেন চলে যায়। অনেক চেষ্টা করি হাতের বাঁধন খোলার, কিন্তু পারি না। আর কিছু ভাবার আগে কথার আওয়াজ পাই আমি, সাথে সাথে ভয়ে কুঁকড়ে উঠি। ওরা কি ফিরে এসেছে? এখন কি হবে? কিন্তু কথা শুনে তো তাদের মতো মনে হচ্ছে না। আর তারা আমার নাম জানলো কিভাবে? হ্যাঁ, একজন আমাকে ডাকছে, কিন্তু অন্ধকারে মুখ বোঝা যাচ্ছে না। আমি করছি, কারণ আমার মুখ বাঁধা। লোকটা মনে হয় বুঝতে পারলো। সে আমার মুখের বাঁধন খুলে দিল, তারপর হাতের বাঁধন খুলে দিল। আমি চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ছাড়লাম। দম বের হয়ে যাচ্ছিল মনে হয়। কতক্ষণ মুখ আর হাত বাঁধা ছিল, হাত ব্যথা করছে। আস্তে আস্তে বললাম, কে 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 আপনি? কি হলো, কথা বলছেন না কেন? মিষ্টির আমি শাওন, চিনতে পারছিস আমাকে? ঠিক আছিস তো তুই? এবার মিষ্টির চিন্তার বাকি নেই। এটা কে? শাওন এখানে কিভাবে এলো? শাওন, তুমি আমাকে কোথায় পেলে? তুমি কিভাবে এলে এখানে? পরে বলি, আগে গাড়ি থেকে বের হ। বলে শাওন গাড়ি থেকে বেরিয়ে এসে দরজা খুলে বের করে আনলো। শাওন মাথায় আঘাত পেয়েছে, দাঁড়াতে পারছে না ঠিক মতো। কিন্তু এখান থেকে পালাতে হবে, নিশ্চয়ই পেছনে ডাকাতগুলো আছে, তাড়াতাড়ি পালাতে হবে। মিষ্টি তাড়াতাড়ি দৌড়া। মানে কি? কেন? আমার হাত পা মুখ প্রচুর ব্যথা। এখন বলার সময় নাই, পেছনে ডাকাত দলের লোকেরা আসছে। আমি তাদের গাড়ি নিয়ে তোকে নিয়ে আসছিলাম, কিন্তু এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাড়ি আর চলবে না, দৌড়ে পালাতে হবে। মিষ্টির হাত ধরে সামনে এগুতে লাগলো। অন্ধকারে উল্টোপাল্টা জড়ানো হচ্ছে, কোথাও গাছ আছে, বোঝাই যাচ্ছে না। তাই এখন থেমে থেমে হাঁটছে, হাতড়ে হাতড়ে। ফোনের কথা মনে হতেই পকেট থেকে ফোন বের করলো। 1% চার্জ আছে। এইভাবে লাইট ধরে কোন দিকে কোথায় যাচ্ছে কিচ্ছু জানা নেই। হঠাৎ মশালের আলো তাদের খুব নিকটেই চলে এসেছে। ডাকাতগুলোর হাতে আগুনের মশাল হাতে নিয়ে এদিকেই আসছে। এখন তো আর কোথাও যাওয়া যাবে না, এখানেই লুকোতে হবে। থেমে গেলে কেন? ওই দেখ সামনে কারা। মিষ্টি দেখে ভয় পেয়ে যায়। তাই তো, তারা। এখন কি হবে? কিছু হবে না, ভয় পাস না, আমি আছি তো। বলেই উঁচু নিচু ঝাড়গ্রাম আছে, নিচু জায়গায় গাছের আড়ালে বসে পড়ে। দুজনেরই চোখে ভয় আতঙ্ক আছে। এই বুঝি ধরা পড়ে গেল, ধরা পড়লে আর রক্ষে নেই, নিশ্চিত মৃত্যু। শাওন ফোনটা নিয়ে তামিমকে কল দিতে লাগলো, কিন্তু তামিম কল রিসিভ করছে না। সাথে সাথে ঠাস করে ফোনের লাইট অফ হয়ে গেল। অফ, ফোনটা বন্ধ হয়ে গেছে। অন্ধকার হতে মিষ্টি চিৎকার দিয়ে উঠল। অন্ধকার প্রচুর ভয় পায়। শাওন তাড়াতাড়ি ওর হাত দিয়ে মিষ্টির মুখ চেপে ধরে। চিৎকার যদি ডাকাতের কানে যায় তাহলে বুঝে যাবে তারা এখানে আছে। পায়ের খচখচানির আওয়াজ শুনতে পাচ্ছে। মিষ্টি বুঝতে পারলো ভুল করেছে চিৎকার করে, তাই নিজেই চুপ হয়ে গেল। শাওন হয়তো বুঝতে পারছে মিষ্টি আর চিৎকার করবে না, এই জন্য ওর মুখ থেকে হাত সরিয়ে নেয়। অনেকক্ষণ পর আর পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে না, আলো পড়ছে না। মনে হয় ডাকাতরা চলে গেছে তাদের না পেয়ে। মিষ্টি শাওনের একদম কাছে বসে আছে। আচমকাই মিষ্টি শাওনকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে কেঁদে ওঠে। কেলো, কাঁদছিস কেন? আমার ভয় করছে। ওরা যদি আমাদের ধরে ফেলে তখন কি হবে? আমার অসাবধানতায় তোমাকেও বিপদে পড়তে হলো। এখন এসব ভেবে লাভ নাই, আগে আমাদের এখান থেকে বের হতে হবে। হুম। আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবি, আমার গরম লাগছে। রাগী ভাব নিয়ে মিষ্টি ওকে ছেড়ে দেয়। বাবা, কি বাধ্য বলার সাথে সাথে ছেড়ে দিলি? এই সময় তুমি আমার সাথে ঝগড়া করবে? কিছুই বলল না, উঠে দাঁড়ালো। শাওন মিষ্টির হাত ধরে টেনে উঠালো। শাওন ইচ্ছে করে এসব বলেছে, না হলে মিষ্টি আরো ইমোশনাল হয়ে যেত। অন্ধকারে কোন দিকে যাবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ডাকাতরা কি চলে গেছে? হ্যাঁ। এখন এই অন্ধকারে কোথায় যাব? জানি না। জানি না মানে কি? এভাবে থাকলে আমরা আরো বিপদে পড়ব। কোথায় কি আছে কে জানে? তাহলে আর কোথাও যাব না, এখানেই থাকবো। হোয়াট? এই জঙ্গলে থাকবো? তাহলে আর কি করবো, এখানে থাকতে হবে, কোনো উপায় নাই। তাই বলে? শাওন আবার সেই গাছে সেখানেই বসে পড়ল। বাধ্য হয়ে মিষ্টি বসলো ওর পাশে। চাঁদও নেই আজকে, একটু আলোও নেই, কেমন অন্ধকার। ওই, আমার না ভয় করছে। আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাক, তাহলে আর ভয় করবে না।
শাওন চোখ বন্ধ করে ওর মাথাটা প্রচুর ব্যথা করছে। তখন আচমকা গাড়িটা ওভাবে যে অ্যাক্সিডেন্ট হয়, আরও তাল সামলাতে না পেরে মাথায় আঘাত পায়। তখন থেকে ব্যথা করছে। এখন আরো বেশি চোখ মেলে থাকতে পারছে না। কথা বলার মতো শক্তিও নেই, কিন্তু মিষ্টিকে সেটা বলা যাবে না, তাহলে আরো ভয় পাবে। ওই কথা বলছো না কেন? আমার ভয় করছে, তোমাকে বলছি না? কথা বলো, না হলে কিন্তু আমি কেঁদে দেবো। ঘুমো না প্লিজ, তাহলে ভালো লাগবে। আমি তো জেগে আছি, তোকে পাহারা দেবো। আচ্ছা। মিষ্টি শাওনের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো, সাথে সাথেই ঘুমিয়ে পড়লো। কারণ ও খুব ক্লান্ত। এদিকে শাওনের চোখে ঘুম নেই, ওর মাথাটা ঝিমঝিম করছে, বসে থাকতে পারছে না। অর্ধেক রাত পর্যন্ত এভাবেই ছটফট করতে লাগলো শাওন। কিন্তু মিষ্টি সে সবকিছু জানতেই পারলো না, ও তো বেঘুরে ঘুমাচ্ছে। মাঝরাতের পর দিকে শাওনের চোখ লেগে যায়। খসখস আওয়াজে মিষ্টির ঘুম ভেঙে গেল। ও আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে একটি জঙ্গলের মাঝে বসে আছে। চারপাশে খালি গাছগাছালি, কোনো বাড়ি নেই। পাশে তাকিয়ে শাওনের দিকে তাকায়। এখনো সে ঘুমে। মিষ্টি ওকে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই উঠছে না। এবার শাওনের গায়ে হাত দিতেই সাথে সাথে হাত সরিয়ে ফেলল। এত গরম কেন? এর জন্যই তো আমার গাল মনে হয় পুড়ে গেছে। ঘুমের মাঝে মনে হচ্ছিল প্রচুর গরম কিছুর সাথে আমি আছি। মিষ্টি হাত উঠিয়ে শাওনের কপালে রাখলো। প্রচন্ড গরম, তার মানে ওর কি জ্বর আসছে? হঠাৎ কপালে রক্ত দেখতে পেল। আঁতকে উঠল মিষ্টি। হ্যাঁ, কপালে রক্ত লেগে আছে, রক্ত শুকিয়ে আছে, গালেও রক্তের দাগ। এসব কিভাবে হলো? কালকে অন্ধকারের জন্য কিছুই বুঝতে পারেনি। মিষ্টি ভয় পেয়ে শাওনের কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগে। আস্তে আস্তে শাওন চোখ মেলে তাকায়, কিন্তু চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না। তবে অনেক কষ্টে মিষ্টির দিকে দেখে ও কান্না করছে আর ওকে ডাকছে। ও তাকাতেই মিষ্টি ওকে জড়িয়ে ধরে। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো আমাকে প্লিজ। আমার ভয় করছে, প্লিজ চোখ মেলে তাকিয়ে থাকো। কথা বলার শক্তি পাচ্ছে না, ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। কিন্তু কালকে দাঁতে দাঁত চেপে মিষ্টির জন্য হাঁটতে হয়েছে। এখানে বসার পর সারা রাত ছটফট করতে করতে একসময় ওভাবেই ঘুমিয়ে পড়েছে। মিষ্টির কান্না দেখে ওকে সান্ত্বনা দিতে পারছে না। মুখ দিয়ে বলতে চাচ্ছে আমার কিচ্ছু হয়নি, কিন্তু বলতে পারছে না। প্রচন্ড ক্লান্ত শরীর, নড়ার শক্তিও নেই একটু। মিষ্টি মাথা উঁচু করে আবার শাওনের দিকে তাকালো, দেখলো চোখ বন্ধ। আবার ভয় পেয়ে ডাক দিতে যাবে, তার আগে শাওন চোখ মেলে ইশারায় বুঝায় ও ঠিক আছে। মিষ্টি তো মানার পাত্রী নয়, শাওন কথা বলতে পারছে না, ও সেটা বুঝতেই পারছে না। তবুও মিষ্টির কান্নার ভয় দেখে অনেক কষ্টে বলে, কাঁদিস না, আমি ঠিক আছি। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলে ঠিক হয়ে যাব। তুই একটু এখানে বসে থাক আর একটু রেস্ট নিতে দে, তাহলে আমরা রিসোর্টে ফিরে যেতে পারবো। অনেক কষ্টে কথাটা বলল শাওন। তারপর চোখ বন্ধ করে ফেলে আর কিছুক্ষণ পর আবার চোখ মেলে তাকিয়ে পানি পানি করে। শাওনের পানির পিপাসা পেয়েছে। পানি কোথায় পাবে, কি করবে বুঝতে পারছে না। মিষ্টি চোখ মুছে উঠে দাঁড়ায়, এখানে কোথাও পানি পাওয়া যায় কিনা দেখার জন্য ভয়ে ভয়ে সামনে যেতে থাকে। কিছু দূর এগিয়ে গিয়ে দেখে কোথাও পানি নেই, আবার ফিরে আসতে নেই। হঠাৎ পানি পড়ার শব্দ পায় সে। এদিকে এগুতেই একটি ঝর্ণা পায়। ঝর্ণা কিভাবে আসলো দেখে খুশি হয়ে যায়। আশেপাশে কিছু খুঁজতে লাগে কিছুতে নামার জন্য, কিন্তু কিছুই পাওয়া যায় না। ব্যর্থ হয়ে বসে ভাবে পানি নিব কিভাবে। হঠাৎ কচু পাতা দেখে কচু পাতা গাছ থেকে একটি কচু পাতা সেখানে পানি নিয়ে নেয়। তারপর পানি খাইয়ে দেয় শাওনকে। শাওনের গায়ে অনেক জ্বর, একটু জলপটি দেওয়া দরকার, কিন্তু জলপটি কিভাবে দিবে, তার কাছে তো স্কার্ফটাও নেই। হাত কাটা আইসেলের নিচে গেঞ্জি কটে একটি পাশে ভিজিয়ে আনে। তারপর উপর থেকে কুটিটা খুলে ওর মাথায় ধরে রাখে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না, গরম হয়ে এসেছে। একবার ভিজেলে কি আর হয়? আবার উঠে ভিজালে ভালো হতো। তাই উঠে আবার ঝর্ণা দিকে যেতে চায়, কিন্তু যেতে পারে না। শাওন তার হাত ধরে রেখেছে। কি হয়েছে? হাত ধরেছো কেন? আমাকে যেতে দাও, এটা ভিজিয়ে আনি, তাহলে তোমার জ্বর কমে যাবে তাড়াতাড়ি। কোথাও যাস না, আমি ঠিক আছে, এখানে বসে থাক। সবসময় জেদ করো না, ছাড়ো আমার হাত। কত ঠিক আছো দেখাই যাচ্ছে। চুপচাপ এখানে বস। তুমি কিন্তু। শাওন মিষ্টি হাত ধরে টান মেরে ওকে ওর পাশে বসিয়ে দিল। মিষ্টি তো অবাক হয়ে তাকিয়ে আছে। এই জ্বরের মাঝেও দুর্বল শরীর নিয়ে এত জ্বর আসে কোথা থেকে? রাগে কটমট করে ওর দিকে তাকিয়ে আছে। সবসময় জেদ। কি হলো, এমন রাক্ষসীর মতো করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবি। কি বললে? জ্বর নিয়েও তুমি আমার সাথে ঝগড়া করছো? এখানে ঝগড়া কোথায় করলাম? তোকে এখন যে দেখবে সেই বলবে রাগের রানী। দেখ, রেগে একেবারে নাক মুখ লাল করে ফেলেছিস। তো রাখবো না,
তাই তুমি আমাকে রাক্ষসী বলবে? আচ্ছা সরি, এই যে আমি এখন ঠিক আছে, চল। এখানে থাকাটা ঠিক হবে না। দিনের আলো ফুটে উঠেছে, এবার আমাদের বেরিয়ে পড়া উচিত। কি, তুমি চলতে পারছো না, তাকাতেও পারছো না, এভাবে কি করে যাবে? সেসব তোর আর ভাবতে হবে না। শাওনের এখন কিছুটা ভালো লাগছে, এই জন্যই আবার রিসোর্টে ফিরে যাবে। মিষ্টির হাত ধরে টেনে দাঁড় করায়, তারপর হঠাৎই শাওন অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। মিষ্টির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে নিজের চোখ অন্যদিকে সরিয়ে নিল শাওন। কি হলো, তুমি আমার দিক থেকে চোখ সরিয়ে নিলে কেন? কুটিটা পরে নে, দেখতে খারাপ লাগছে। শাওনের কথা শুনে মিষ্টি সামনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, তারপর তাড়াতাড়ি কুটিটা পরে নিল। তখন শাওনকে নিয়ে বেশি টেনশনে, মাথায় জলপট্টি দিয়েছে, এজন্য কুটি খুলেছিল, আর পরার কথা মনে নেই। এবার তাকাও, পরে ফেলেছি। শাওন মিষ্টির হাত ধরে হাঁটতে লাগলো। প্রায় 20 মিনিটের মতো হাঁটলো ওরা, এখনো জঙ্গলের ভেতরেই আছে। উফ, আমি আর হাঁটতে পারবো না। খিদে আমার পেট চোচো করছে। আমি আর এক দণ্ডও নড়তে পারবো না না খেয়ে। বলেই শাওনের হাত ছাড়িয়ে বসে পড়ল মিষ্টি। দেখ মিষ্টি, এখন বসিস না প্লিজ। এখানে বসে থাকলে তো আর কিছু হবে না। আমাদের রাস্তা খুঁজে এই জঙ্গল থেকে বের হতে হবে। কিন্তু প্লিজ পাগলামো করিস না, ওঠ। গোমরা মুখ করে উঠে দাঁড়ালো, আবার হাঁটা ধরলো। এবার শাওন আগে আগে হাঁটছে আর মিষ্টি পিছনে পিছনে। অবশেষে রাস্তার দেখা মিলল, দুজনের রাস্তা দেখে মুখে হাসি ফুটে উঠল। রাস্তা তো পেলো, কিন্তু এখন যাবে কিভাবে? এখান থেকে কোনো গাড়ি ঘোড়াও তো নেই, আর এত সকালে মনে হয় না পাওয়া যাবে। দাঁড়িয়ে থাকতে দেখে ক্লান্ত হয়ে দুইজন রাস্তার কিনারা ঘেঁষে বসে পড়েছে। শাওনও এখনো অনেকটাই টায়ার্ড, এ তো শরীরে জ্বর, তারপর আবার এতখানি রাস্তা হেঁটে এসেছে, আবার কিছু না খেয়ে। প্রচুর ক্লান্ত লাগলেও মিষ্টিকে বুঝতে দিচ্ছে না, চুপ করে মাথার চোখ বন্ধ করে আছে। ওই শোনো না, তুমি বললে না তো আমাকে কিভাবে পেলে? শাওন কিছু বলছে না দেখে মিষ্টি তাকে ধাক্কা দিল। এই ঘুমিয়ে পড়লে নাকি? তোমার কি খারাপ লাগছে? একটু চুপ করে বসে থাকতে পারিস না? কিভাবে পৌঁছেছি সেসব জেনে কি করবি? সব সময় যত আকাম না করলে হয় না। সবাই শেপ মতো রিসোর্টে ফিরে যেতে পারলো, তুই পাইলি না? এত পাগলামো কেন করিস? এত ছেলে মানুষই না করলে হয় না? এটা একটা জঙ্গল, পাহাড়ি রাস্তা, কত রকম বিপদ। কাল কত বড় বিপদে পড়েছিলি, তোর ধারণা আছে? আর তুই সবার সাথে না গিয়ে অন্যদিকে বা কেন গিয়েছিলি? এটি বলার সাথে সাথে মিষ্টি কালকে সব কথা খুলে বলল শাওনকে। শাওন মাথা ঠান্ডা করার চেষ্টা করছে, ওর মন চাইছে মিষ্টিকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। রাগী মুখ করে মিষ্টির দিকে তাকালো, মিষ্টির দিকে তাকাতেই মিষ্টি চিৎকার করে উঠল। শাওন আর বকবে কি, ও চিৎকার শুনে স্তব্ধ হয়ে গেছে, বোঝার চেষ্টা করছে চিৎকার করছে কেন। মিষ্টি চোখের ইশারা করে পেছন থেকে দেখে একটি গাড়ি আসছে, ট্রাক গাড়ি। গাড়িটা কাছাকাছি আসতেই শাওন হাতের ইশারা করলো থামার জন্য। গাড়িটা না থেমে চলে গেল। এটা কি হলো? মুখটা গোমরা করে বলল মিষ্টি। যা হলো দেখতেই তো পেলি। ধুর, ভালো লাগে না। কোথায় এটা পেয়ে খুশি হয়েছিলাম, সব বন্ধ করে দিয়ে চলে গেল। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, চল সামনে হাঁটি। আবার হাঁটবো কেন? সামনে কোন দোকানপাট পাই কিনা দেখি। তোর না বলে খিদা লেগেছে? খিদা লেগেছে আর দোকানপাতের কথা শুনে মিষ্টি খুশিতে লাফিয়ে ওঠে। আচ্ছা চলো, তুমি আমার জন্য এত ভাবো। আমি তোর জন্য ভাবি, তোকে কে বললো? আমার জন্য না ভাবলে এখন খাবারের চিন্তা করছো কেন? বলে হাসি দিল। আমি তোর জন্য খাবারের চিন্তা করছি না, আমার জন্য করতেছি। মিষ্টির সব হাসি শেষ হয়ে গেল। তার মানে তুমি আমাকে ছেড়ে একা একা খাবে? শাওন কিছু না বলে সামনের দিকে এগোতে থাকলো। ওর হাত ধরে আবার জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না কেন? কথা বাদ দিয়ে চুপচাপ চল তো। যা, তোমার সাথে আর কথাই বলবো না। অনেকটা পথ হেঁটে এসেছে, কিন্তু কোনো দোকানপাট কিচ্ছুই নেই। বাই এনি চান্স ফোনটা খুলতে পারলে খুব ভালো হতো। শাওন ফোন খোলার চেষ্টা করছে আর হাঁটছে। ওই শাওন, এই দেখো দোকান পেয়েছি। কথাটা কানে আসতেই তাড়াতাড়ি করে মাথা উঁচু করে দেখে সত্যি সামনে একটি দোকান দেখা যাচ্ছে। তারা দোকানে গিয়ে দেখলো একটি মহিলা বসে আছে। তাদের দুজনকে দেখে মহিলাটি ওদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। শাওন এগিয়ে গিয়ে মহিলাটিকে সালাম দিল, তারপর চা বিস্কুট দিতে বলল। মহিলা কোনো কথা বলল না। শাওন চা নিয়ে একটা মিষ্টিকে আর একটি নিজে নিল। মিষ্টি তো তখন ওকে কথা শোনাতে ছাড় দেয়নি, তখন বলল ও নাকি আমাকে খেতে দেবে না। এখন তো ঠিকই দিয়েছে, মনে মনে খুশি হলো। খাওয়া শেষ করে বিল মিটিয়ে মহিলাটিকে জিজ্ঞেস করলো এখান থেকে বের হওয়ার রাস্তা কোন দিক দিয়ে। তাদের রিসোর্টের নাম বলল, এখানে বেড়াতে এসেছে, সবকিছু বলল। মহিলাটি সবকিছু শুনে কথা বলল, প্রথমে একটি কথাও বলেনি।
পরে মনে হয় সব কথা শুনে বিশ্বাস করেছে। তার কথাগুলো টানা টানা। শাওন হালকা বুঝলেও মিষ্টি তো কিছুই বুঝেনি। ও হাঁ করে মহিলাটির কথা বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারেনি। শাওন কথা বলে মিষ্টিকে নিয়ে দোকান থেকে বের হয়ে এলো। ওই মহিলাটা কি কথা বললো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। না বুঝতে পারলে আমি কি করব? তুমি বুঝলে কিভাবে? আমি তোর আগেও একবার এখানে এসেছিলাম, তাই এখানকার ভাষা কিছুটা বুঝতে পারি। ভালো। এখন কি বললো বলো আমাকে। শুনে কি করবি? তুমি তো তাকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলতে বলেছিলে, সেটা কি বলেছে সেটা বলো। বলেছে একটু সামনে গেলে আমরা গাড়ি পেয়ে যাব। সত্যি? এদিকে রিসোর্টের সবাই, স্যার ম্যাম স্টুডেন্ট সবাই টেনশনে পাগল হয়ে যাচ্ছে, কারণ 6জন স্টুডেন্ট নিখোঁজ। কাল মিষ্টির পরে শাওনরা 5 ফ্রেন্ড ওকে খুঁজতে বের হয়, আর ওরা একজনও এখনো রিসোর্টে ফিরে আসেনি কেউ। 70 আবার পুলিশের কাছে ফোন দেয়। এবার পুলিশ রাজি হয়, তারা খুঁজতে যাবে, কারণ তারা বলেছিল সকালে যাবে। আর প্রিন্সিপালের মেজাজ গরম থাকলেও এখন রাগ দেখালে তো চলবে না। এত ক্লাস স্টুডেন্ট নিউজ পড়লে তাদের অভিভাবক তাদেরকে একদম কি করে ছাড়বে নিজেরাও জানে না। তাই এখন আগে সবগুলো স্টুডেন্টকে খুঁজে বের করতে হবে। 9টার দিকে প্রিন্সিপাল আর স্টুডেন্ট পুলিশের সাথে বের হয়। এদিকে শাওন আর অন্য 4জন একসাথে আছে। কাল রাতে সামরিক আর খুঁজে পায়নি ওরা, আর ফোন নাম্বার খালি বন্ধ পেয়েছে। অনেক খুঁজেও মিষ্টিকে পায়নি। আর এদিকে শাওনকেও পাচ্ছে না তারা। এবার শাওনকে না পেলে ওরা নিজেরাই রিসোর্টে ফিরে দেখবে সব ঠিক হয়ে গেছে, না হলে অন্য কিছুই করতে হবে। 4 ফ্রেন্ড শাওনকে নিয়ে আর মিষ্টিকে নিয়ে চিন্তা করতে করতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলো একটি ছেলে একটি মেয়ে আসছে। খুব দূরে দেখে তারে চেনা যাচ্ছে না। কাছাকাছি আসতে ওর বন্ধুরা শাওন বলে চিৎকার করে ওঠে। শাওন মিষ্টি আগে পিছে করে আসছিল। মিষ্টি একটু পরপর কথা বলছিল, যার উত্তর দিচ্ছে শাওন। এর মাঝে হঠাৎ শাওন চিৎকারের আওয়াজ পায়, যে ওর নাম ধরেই ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। শেষে পেছনে তাকিয়ে দেখে ফ্রেন্ডরা ওদের দিকেই ছুটে আসছে। ওদের দেখে শাওন অবাক হয়ে যায়, এখানে কি করে আসলো। তারপর ওরা ছুটে এসে শাওনকে জড়িয়ে ধরে। রাস্তায় জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? তোকে নিয়ে কত চিন্তা করছিস সারা রাত জানিস। বাই দ্য ওয়ে, মিষ্টিকে পেয়েছে। শাওন আর মিষ্টি ডাকাতের বিষয়ে সবকিছু খুলে বলে। তাদের মধ্যে একজন রিসোর্টে ফোন দেয়, যাতে তারা একটি গাড়ি নিয়ে আসে। প্রিন্সিপাল তখন পুলিশের সাথে এই জঙ্গলে আসছিল। সারা রাত সবার নাম্বারে ফোন দিয়েছে, কিন্তু নাম্বার অফ শুধু। আর এদিকে সবাই নাম্বার ইচ্ছে করে অফ করে রেখেছিল। ডাকাতরা যখন ওদের আশেপাশে চলে, যদি ফোনের আওয়াজে বুঝে যায় কেউ আছে জঙ্গলে। সকালে ফোন করার কথা মনে পড়েনি। এখন সামনে কথা শুনে সবাই নিজেদের ফোন অন করে। তাপস পালকে ফোন দিয়ে সব জায়গায় প্রিন্সিপাল সব শুনে চিন্তামুক্ত হয়। তারপর ওদের ঠিকানা মতো সেখানে চলে আসে। বিপদ পেরিয়ে সবাই রিসোর্টে ফিরে আসে। রিসোর্টে আসার পর আরেক বিপদ ঘটে। সামনার অসুস্থ শরীর ধরে রাখতে পারে না, সে জ্ঞান হারায়। মিষ্টি ফ্রেশ হতে গেছে। ফ্রেশ হয়ে এসে দেখে সবাই সামনের রুমে আছে, আর শাওন অজ্ঞান হয়ে আছে। তুলি থেকে চোখ পড়ে সে কান্না করেই যাচ্ছে শাওনের হাত ধরে। দৃশ্যটা দেখে কেন জানি মিষ্টির খুব কষ্ট হচ্ছে। আগেও তো শাওনের হাত তুলে কতবার ধরেছে, জোরে ধরে রেখেছে, এখানে খারাপ লাগেনি। এই তুলির বাচ্চা কেন ধরবে শাওনের হাত? শুধু আমি ধরবো, শুধু আমি। এমন হচ্ছে কেন আমার? এর মাঝে ডাক্তার চলে আসে। সবাই মিলে তুলিকে শাওন থেকে সরিয়ে দেয়, মাথায় আঘাতটা ব্যান্ডেজ করে দেয়, তারপর ইঞ্জেকশন দিয়ে চলে যায়। শাওনের 2 ঘন্টা পর জ্ঞান ফিরে। শাওন সবাইকে বলে, আমি ঠিক আছি, কালকে তো চলে যেতে হবে। আপনারা সবাই ঘুরে আসুন। আমি আগেও এখানে এসেছি, তাই আমার জন্য বসা থাকার দরকার নেই। আমার জন্য কেন সবার আনন্দ হবে? আমি একাই থাকতে পারবো। শাওনের অনেক জোরাজুরিতে সবাই রাজি হয়ে যায়। 12টার দিকে সবাই বের হয়ে যায়, শুধু থেকে যায় মিষ্টি। আমি ইচ্ছে করেই যাই নাই। শাওনকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই যেতে পারবো না। আমি যে যাই নাই এটা শুধু তানহা জানে, আর স্যাররা বা অন্য স্টুডেন্টরা খেয়াল করেনি। কারণ আমি গিয়েছি কিনা খেয়াল না করাটাই স্বাভাবিক। সবাই যার যার ঘরে। আমি সামনের রুমে বসে আছি। ও হয়তো ঘুমিয়ে আছে। ওর রুমে এসে ওর পাশে বসে ওর হাতটা ধরে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। শাওন আমার জন্য এত কিছু করলো। নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে গেল। ও না গেলে আমি নিজেও জানি না আমার কি হতো। শাওনের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আছি। খুব মায়া হচ্ছে। তাকিয়ে থাকতে থাকতে আমার কি হলো আমি জানি না। আমি আচমকা ওর ব্যান্ডেজ করা কপালে চুমু খেয়ে বসলাম। চুমু খেয়ে নিজেই বোকা বনে গেলাম। আমি কি করলাম, তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। শাওন দেখে ফেলে কি হতো। রুম থেকে সোজা বেরিয়ে নিজের রুমে শুয়ে আছি আর গভীর চিন্তা করছি। শাওনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ছে। যতই ঝগড়া করি না কেন, বিপদে আমার কাছে সবসময় শাওন আসে। কেন জানি আবার শাওনকে আমার দেখতে ইচ্ছে করছে। থাকতে না পেরে আবার এলাম, আর কোনো প্রয়োজন হলো না। দেখি উঠে বসার চেষ্টা করছে। আমাকে দেখে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কিরে, তুই যাসনি? না যাইনি।
আর তুমি উঠছো কেন? আমি কি এখন উঠতেও পারবো না? পারবে, কিন্তু ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে, শুয়ে থাকতে বলেছিল। আমার শুয়ে থাকতে ভালো লাগছে না। আমি শাওনের কাছে গিয়ে জোর করে শুয়ে দিতে গেলে শাওন আমাকে জড়িয়ে ধরে বলে, মিষ্টি, আই লাভ ইউ। আমি তোকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে কখনো যাস না। কালকে আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম তুই জানিস। যখন তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমার সব কিছু পাগল পাগল লাগছিল। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছে আমি তোকে হারিয়ে ফেলেছি। আমার দুনিয়া অন্ধকার হয়ে আসছিল। তখন মাথায় কিচ্ছু আসছিল না, শুধু কিভাবে খুঁজে পাবো তোকে সেই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি শাওনের দিকে তাকিয়ে দেখি ওর চোখ বন্ধ। ও কি জ্বরে ঘুরে এসব বলছে? তারপর বিড়বিড় করে কি যেন বলছে। আমি আর কিছুই বুঝতে পারলাম না। এটুকু শুনেই তো আমি স্তব্ধ হয়ে গেছি। শাওন আমাকে ভালোবাসে? স্তব্ধ হয়ে শাওনের মুখের দিকে তাকিয়ে আছি। 1 সপ্তাহ হলো ওরা সিলেট থেকে ফিরেছে। তারপর থেকে মিষ্টি কেমন চুপচাপ থাকে, কিছু চিন্তা করে আর মাঝে মাঝে রেগে ওঠে। তানহা মিষ্টির কাঁধে হাত রাখতেই চমকে তাকালো ওর দিকে। কিরে, ভয় পেলি নাকি? চোখ রাঙালো মিষ্টি। চোখ রাঙাচ্ছিস কেন? আর কি এত ভাবছিস বলতো? অনেক কিছু। কি? আচ্ছা তানহা, ঘুমের ঘরে যদি কেউ ভালোবাসি বলে, সেটা কি সত্যি নাকি? কথা কেড়ে নিয়ে তানহা বলে, এই সেই হিরো? শাওন। সত্যি? কবে, কখন? আমাকে আগে বললি না কেন? মিষ্টি সব বলল খুলে। সব শুনে তানহা চিৎকার করে উঠল। এই শাকচুন্নি, চিৎকার বাদ দিয়ে বল, আমি এখন কি করব? কি আর করবি, সত্য কথাটা বলে দে। অসম্ভব। কেন, তুই তো ওকে ভালোবাসিস, আর এখন যখন ও তোকে ভালোবাসে জানলি, বললে সমস্যা কি? ও আমাকে ভালোবাসে না। বাসলে তুলির সাথে প্রেম করতো না। কিন্তু ওই দিন আমাকে ভালোবাসি কেন বললো, সেটাই ভাবছি। আমি তো তোকে আগেও বলেছি, এখনো বলছি, শাওন ভাই শুধু তোকেই ভালোবাসে, না হলে এত কেয়ারিং করতো নাকি? আর তুলিকে ভালোবাসে না। তাহলে প্রেম করে কেন? আমার কি মনে হয় জানিস, কি? তুলির সাথে এইসব না তোকে দেখানোর জন্য করে, যাতে তুই জেলাস ফিল হস। ও তো জানে না আমি ওকে ভালোবাসি, আর কখনো বলেও নাই। সবসময় ঝগড়া করেই কাটাই। তুই না বললো জানে, আমি শিওর তোর মুখে ভালোবাসি শুনবে বলেই এইসব করে, আমার মনে হয়। আমি তো আগে কখনোই বলবো না, আগে ওকেই বলতে হবে। কিন্তু কিভাবে ওকে দিয়ে বলাবো সেটাই ভাবছি। ওয়েট, আমি ভাবছি। কিছুক্ষণ পর তানহা কিছু ভেবে বলে উঠল, মিষ্টি, পেয়েছি কি পেয়েছিস? সমাধান। কাজটা করলে 2 দিনের মাঝে শাওন তোকে ভালোবাসি বলবে। কি কাজ বল তাড়াতাড়ি। তোকে প্রেমও করতে হবে। হোয়াট? ইয়েস বেবি। তুই যেমন তুলিকে ওর সাথে দেখলে জেলে আসিস, কষ্ট পাস, রাগ করিস, সেরকম শাওনও তোর ভালোবাসার মানুষটির সাথে অন্য কাউকে দেখে সহ্য করতে পারবে না। তারপর সব বোঝালো। সব শুনে মিষ্টি রাজি হয়ে গেল। পরদিন তানহার মিষ্টি একসাথে ভার্সিটিতে আসে। গেট দিয়ে ঢুকতেই ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল নাবিল। কাজটাই মিষ্টি একটুও চমকালো না, কারণ বিগত 2 মাস ধরে এই ছেলেটি ওর পেছনেই লেগেছে। প্রতিদিন ভার্সিটিতে আসতে এই ছেলে ওকে প্রপোজ করে, আজও করলো। সব সময় এটা দেখলেই মিষ্টির মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু আজকে হচ্ছে না, কারণ আজ একে দিয়ে ও ওর কাজ হাসিল করবে, এইসবই ভেবে এসেছে। দুষ্ট হাসি দিয়ে তানহার দিকে তাকালো। তারপর দুজন হেসে উঠল। সামনে নাবিল অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে, কারণ সবসময় মিষ্টি এবং পাশের জন রেগে থাকে। আজ খুশি কেন? ও অবশ্যই এটাই চাইছিল, কিন্তু এখন মেনে নিতে পারছে না। উঠে চলে যেতে চায়, পেছন থেকে মিষ্টি ডেকে উঠে। ওই, কয় মাস প্রপোজ করবি না? না, আজ আর করুম না। কেন করবি না? তুই না আমারে ভালোবাসিস? কিন্তু আজকে তোমাকে আমার ভয় হচ্ছে। ভয়ের কি আছে, প্রপোজ কর। আজকে আমি তোকে অ্যাকসেপ্ট করুম। নাবিল চমকে উঠে ওর কথা শুনে, তারপর খুশি হয়ে সত্যি জিজ্ঞেস করে। মিষ্টি মাথা নাড়ল। নাবিল আবার নিচু হয়ে গোলাপ ফুল ধরে। মিষ্টি চট করে ফুল হাতে নিয়ে নেয়। নাবিল তো হতভম্ব হয়ে আছে, এতটা আশা করেনি, কিন্তু মনে মনে সে খুশি। তারপর মিষ্টি নাবিলের হাত ধরে ক্লাসে চলে যায়, আর সাথে তানহাও যায়। এদিকে একজন অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল ওদের দিকে। ওরা চলে যেতেই সামনের গাছে সজোরে ঘুষি মেরে হাত রক্তাক্ত করে ফেলে। শাওনের ফ্রেন্ড ও তুলিও পাশেই ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। তুলি ছুটে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। শাওন হাত ছাড়িয়ে চলে। সারাটা সময় মিষ্টি নাবিলের কাজ ঘেঁষে থেকে, আর দূরে থেকে সেই সব দেখেছে শাওন, আর রাগে ফাটছে। আজ 3 দিন পর মিষ্টি রেডি হচ্ছে নাবিলের সাথে পার্টিতে যাবে বলে। মিষ্টির এসব পার্টি ভালো লাগে না, কিন্তু শাওনকে জেলাস ফিল করানোর জন্যই এইসব করছে।
পার্টিতে যেতেই চোখ যায় শাওনের দিকে। ও মিষ্টির দিকে রেগে তাকিয়ে আছে। সে ওর তাকানো অগ্রাহ্য করে নাবিলের কাছে গেল। আমি যেতেই আমার প্রশংসা শুরু করে দিল। আমি একটু করে হাসলাম। হঠাৎ আমার হাত টেনে ডান্স ফ্লোরে নিয়ে গেল। না করার সুযোগই পেলাম না। আমাকে ঘুরিয়ে নাচতে লাগলো। নাচের মাঝে মিষ্টির শরীর স্পর্শ করতে থাকে বাজেভাবে। মিষ্টি সরাতে চাইছে, কিন্তু পারছে না। নাবিল নাচের মাঝে টেনে একটা রুমে নিয়ে আসে, তারপর দরজা লাগিয়ে রুমে ঢুকে আসে। তারপর বিছানায় ফেলে দেয়, নিজেও ঝাঁপিয়ে পড়ে। নাবিল, ছাড়ো আমাকে, কি করছো এসব? এত সহজেই নাকি? তোমার জন্য আমাকে মার খেতে হয়েছে। আমি তো তোমাকে ছাড়ছি না। কি সব বলছো? তোর জন্যই শাওন আমাকে মেরে, এই দেখ। বলেই কিছু ব্যথার জায়গা দেখায়। শরীরের অনেক জায়গায় কাটা তারের দাগ। আমার খুশি লাগছে কথাগুলো শুনে, কারণ আমি সাকসেস। কিন্তু এখন নিজেকে রক্ষা করব কিভাবে? হঠাৎ চোখ যায় গ্লাসের দিকে। আমি হাত বাড়িয়ে তা নিয়ে নাবিলের মাথায় জোরে আঘাত করি। ও ব্যথায় কুঁকড়ে উঠে সরে যায়। সেই সুযোগে আমি দরজা খুলে ফেলি, কিন্তু বের হতে পারি না। ও আমার হাত ধরে হ্যাঁচকা টানে বিছানায় ফেলে, আমার ঠোঁটের দিকে এগিয়ে আসে। এমন সময় দরজা খুলে শাওন আসে আর নাবিলকে আমার উপর থেকে নামিয়ে উড়াধুরা মারতে লাগে। তোর এত বড় সাহস, আমার বউয়ের গায়ে হাত দিস? সেদিন তোকে সাবধান করছিলাম ওর দিকে না তাকাতে, আবার সেই ভুল করেছিস। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেই উড়াধুরা মারতে লাগে। আর একটু হলে মরে যেত। আমি কোনো রকম ওকে শান্ত করি, তারপর ওকে নিয়ে বাইরে আসি। ও রেগে আমার হাত ছাড়িয়ে আমাকে কষে একটা থাপ্পড় মেরে চলে যেতে নেয়। ওই, আবার চলে যাচ্ছ? ভালোবাসো সেটা বলবে না? না, ও সরি, আমারই ভুল। তুমি তো আমাকে ভালোবাসো না। আমি পেছনে ঘুরে চলে যেতে নিলে শাওন আমার হাত টেনে ধরে। কে বললো ভালোবাসি না? তুমি না এইমাত্র বললে। সব কিছু মুখে বলতে হবে? তুই বুঝিস না ভালোবাসি নাকি? বুঝি, তবুও মুখে বলতে হবে। আচ্ছা, তা বলবো, কিন্তু আর কোনো ছেলের সাথে কথা বলবে না, কিন্তু আমাকে জেলাস করানোর জন্য। আচ্ছা। শাওন মিষ্টির কপালে কিস করে জড়িয়ে ধরে ভালোবাসি বলে। হঠাৎ চিৎকার শুনে দুজন পেছনে তাকিয়ে দেখে তুলি ঝরঝরে চোখে তাকিয়ে আছে। ওকে ভালোবাসলে আমাকে কি করো? সরি তুলি, আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড ভাবি। তুমি কি বলছো এসব? তুলি, মিষ্টি আমার বউ। ওকে আমি ছোট থেকে ভালোবাসি, কিন্তু ও বুঝতে চাইতো না। এই জন্য তোমার সাথে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এসব না করলেও পারতে। আমার ইমোশন নিয়ে খেলা করলে। আমি কিন্তু তোমাকে কখনো ভালোবাসি বলিনি, আর তুমি নিজে থেকে কল করতে আমাকে। আমি আগেই বুঝতে পারছিলাম। আমি এজন্যই মিষ্টিকে দেখতে পারতাম না। আমি চেয়েছিলাম ওকে ভুলে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তা হলো না। মিষ্টি তোমার বউ না থাকলে আমি ঝামেলা করতাম। তোমরা সুখী থেকো। আসছি, বাই। চোখের জল মুছে চলে যায় তুলি। শাওন ও মিষ্টি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এছাড়া আর কিছু করার নাই। তারপর দুজনে দুজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আবার ভালোবাসি বলে উঠে চিৎকার করে। সমাপ্ত।